বাংলাদেশ। জাহাঙ্গীর ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। তো আমি এখন প্রথমে আমাদের ডেজিগনেটেড স্পিকার সমীরণ গুপ্ত আপনার কাছে যাচ্ছি। হোয়াট ইজ ইন্টারনেট গভর্নেন্স, এই ব্যাপারে আপনার পেপারটি উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ অনু ভাই। আর আমি আমার প্রেজেন্টেশনটা শুরু করছি। 1 মিনিট দিন। আপনারা দেখতে পাচ্ছেন তো? জি, আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো থ্যাংক ইউ। আজকে এখানেই শুরু করি তাহলে। হোয়াট ইজ ইন্টারনেট গভর্নেন্স? অ্যান্ড আমার বোধহয় 20 মিনিট স্লট আছে, তাই তো? জি, আপনার জন্য 20 মিনিটের স্লট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি মানে ইংরেজি আর বাংলা মিক্স করে বলবো আজকে। সো প্রথমে লেট আস স্টার্ট উইথ হোয়াট ইজ দ্য ইন্টারনেট এন্ড হাউ ডাজ ইট ওয়ার্ক। একটু মানে 1 মিনিটে কুইকলি আমি এটা একটু কভার করে নিতে চাই, সো দ্যাট you know once we speak about internet governance, সেটা কেন কিভাবে সেটার এভলিউশনটা হয়েছে আপনারা বুঝতে সুবিধা। তো এই ছবিটা হয়তো আপনারা আগেও দেখেছেন, হাউ দ্য ইন্টারনেট ওয়ার্কস। আমরা যখন আমাদের কম্পিউটার বা ফোন থেকে কিছু জিনিস আমরা সার্চ করতে চাই, কোনো ইনফরমেশন আমরা যদি সার্চ করতে চাই, এটা প্রথমে যায় আমাদের আইএসপি অথবা টেলিকম অপারেটরের রিকার্সিভ নেম সার্ভারে ওই রিকোয়েস্টটা, and from there it goes to one of the root servers. সেখান থেকে ফেরত আসে টপ লেভেল ডোমেন, এই উদাহরণে .com এর অ্যাড্রেসটি, আর .com এর কাছ থেকে example.com এর আইপিটা পাওয়া যায়, যেখান থেকে আপনি সরাসরি ওই অ্যাড্রেসে যেতে পারেন। Now this process has got standardized over 20-30 years. এই প্রসেসটা এখন অনেক রকম এর মধ্যে কারুকার্য হয়েছে, যেমন ফর এক্সাম্পল এই যে ক্যাশিং অফ ইনফরমেশন। প্রথমবার আপনি যখন যাবেন কোনো একটা ওয়েবসাইটে, ওখানে পৌঁছতে একটু সময় লাগে। দ্বিতীয়বার যখন যাবেন ওইটা অলরেডি ক্যাশেড হয়ে আছে আইদার আপনার ব্রাউজারে অথবা আপনার ফোনে, কাজেই আপনি তাড়াতাড়ি ওখানে পৌঁছান। So this is how the internet broadly works. এবার এই টেকনোলজির উপরে তার উপরে ইমপ্রুভমেন্টস হয়ে যেটা হয়ে দাঁড়িয়েছে প্রায় 4.8 বিলিয়ন। এই ইনফরমেশনটা একটু পুরনো, বা এখন প্রায় 4.8 বিলিয়ন পিপল আর অ্যাক্রস দ্য গ্লোব আর অন দ্য ইন্টারনেট। কাজে why internet governance is important, এখানেই মানে আমি এইটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, দ্যাট এই যে এত লোকে যে মানে ইন্টারনেট ইউজ করছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা কিভাবে চলেন, এটার মানে অরিজিনস কি, এইগুলো নিয়ে আমি একটু আজকে আপনাদের কাছে কয়েকটা ইনফরমেশন প্রেজেন্ট করব। So in the next section, I'm covering about internet governance, key principles, the origins, internet governance timeline, মানে কিভাবে এগিয়েছে এই প্রসেসটি, and important venues of internet governance discussion, and last আমি একটু ICANN কি করে সেটা নিয়ে একটু কথা বলবো, কারণ it's all interrelated. তো এই স্লাইডটা আপনারা যেটা দেখছেন about internet governance. Internet governance refers to the rules, policies, standards, and practices that contribute and shape global cyberspace. এটা হলো খুব সংক্ষেপে ডেফিনিশন। এর থেকে বড় ডেফিনিশন ইউনাইটেড নেশনস ভিসিস প্রসেসে আছে, তবে দিস ইজ আ মাচ মোর slimmer version of the definition. আর এই ইনফরমেশনটা আমি নিয়েছি ইনফ্যাক্ট জর্জিয়া টেকের ইন্টারনেট গভর্নেন্স প্রজেক্ট থেকে। এইখানে হাইপারলিংক করা আছে, আমি এই স্লাইডগুলো পরে আপনাদের পাঠিয়ে দেব, আপনারা ওখানে গিয়ে মানে ওয়েবসাইটে আরো ইনফরমেশন পেতে পারেন।
So what is included in internet governance, and this is in no particular order: cybersecurity, digital trade, free expression online, privacy and surveillance, Internet of Things, internet governance institutions, geopolitics, and internet identifiers. These are all the subject matters. এবার ইন্টারনেট আইডেন্টিফায়ার্স এই জায়গাটা হলো যেখানে ধরুন আইক্যানের ম্যাক্সিমাম ইনভলভমেন্ট, এটা নিয়ে আমরা পরে আলাদাভাবে আমি এটাকে কভার করব। So internet governance, one of the hallmarks of internet governance is the multi-stakeholder model. And what is the multi-stakeholder model? It is the process by which there is transparency, accountability, inclusiveness, and flexibility. Kajay, this is not a top-down approach, it is a bottom-up approach, যেখানে সকলে একসাথে মিলে policy making করে on internet processes. আর এই যে অ্যাপ্রোচটা, তাহলে আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে যে এটা শুরু হলো কিভাবে, মানে where did it all start? Did some people get together and decide কি না এইভাবেই করা উচিত? So it actually happened very organically. In the next slide, I discuss the origins of internet governance. Again, এখানে একটা ডকুমেন্ট আমি hyperlink করেছি, আপনারা সেখানে পরে যেতে পারেন। So standardization of internet technologies picked up in the US and Europe between 1969 and 1989, অনেক বছর আগে। Steve Crocker, ওই সময়, he was working on technology, on its technology standardization project, and he was quite a junior engineer at that time. মানে উনি মাস্টার্স পড়ছিলেন ওই সময়, ওনার প্রফেসররা US গভর্নমেন্টের হয়ে কাজ করছিল। And he was designated to keep track of a process, a standardization process. So he started keeping notes. Or we notes, he started sharing with other researchers for their inputs. So this is one of the earliest examples যেখান থেকে multi-stakeholder process actually started. এবার 1974 TCP/IP হলো, 1989 HTTPS বা and মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এইগুলো সব হলো। All these developments happened through some kind of multi-stakeholder process. কিন্তু এই মুহূর্তে আপনাদের বোঝা দরকার যে this was only left to the technical community at that time. মানে মোস্টলি টেকনিক্যাল কমিউনিটির মধ্যে, নিজেদের মধ্যে এই কনভারসেশনটা চলছিল। কাজেই very soon other non-technical people would start getting involved, কারণ ইন্টারনেটটা ধীরে ধীরে মানে অনেক দেশের গভর্নমেন্ট, starting with the US, made it available to the private citizen. এই টাইমলাইনটা আবার এটাও আমি ইন্টারনেট গভর্নেন্স প্রজেক্ট থেকেই নিয়েছি, আপনাদের এই হাইপারলিংকটা দিয়েছি এখানে। এই টাইমলাইন থেকে আপনারা বুঝবেন যে হাউ দিস প্রসেস স্টার্টেড। সো যেই মানে ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স 1987 এ এস্টাবলিশড হয়, তারপরে অল দি রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রিজ such as RIPE in 1989, APNIC in 1993 ইত্যাদি, এইগুলো সব আসতে শুরু করে। ইন্টারনেট অ্যাসাইন নেমস অথরিটি অথবা আয়না মার্চ 1990 এস্টাবলিশড হয়, and eventually in December 1998 ICANN was created by the US Department of Commerce. এবার হলো কি, once ICANN was created, IANA functions got subsumed into ICANN. In other words, ICANN became responsible for the IANA functions. Okay. It was at this point, 1998 এর পর থেকে ইউনাইটেড নেশনসে এই নতুন টেকনোলজি নিয়ে একটু কথাবার্তা চর্চা শুরু হলো। ইনফ্যাক্ট
one of the prime starting points over there was the International Telecom Union, ITU. এই চার্টে ওটা দেখানো হয়নি কোনো কারণে, বা যাকগে আপনাদের আমি সেই জন্য বলে দিচ্ছি। তো 2003-তে ডিসেম্বর 2003 ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটির প্রথম মিটিং হয়, এবং 2005-এ দ্বিতীয় মিটিং যেটা হয়, which is known as the Tunis Accord, মোটামুটি ইউনাইটেড নেশনস এর দিক থেকে all the nations agreed on certain principles on how information and communication technology or ICT would develop in various nations. এবার এইখানটায় আমি একবার রুকে আপনাদের একটু পিছনে আবার নিয়ে যাব, মানে into the past. প্রথমে আপনারা দেখবেন all the developments in this timeline was in the technical community, কিন্তু from 2003 the governments got involved. United Nations মানে it is not only it is mostly the government which is being represented. But one of the outcomes of the 2005 WSIS conference was the establishment of the Internet Governance Forum. আর ওখান থেকে মানে মোর ইনভলভমেন্ট, যত ইন্টারনেটের মানে যত দেশে আলাদা আলাদা দেশে ইন্টারনেট পৌঁছলো, more involvement of people from different communities got established in internet governance. এই হতে হতে 2016 অক্টোবর 2016-এ আইক্যানের যে ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের যে ওভারসাইট ছিল সেটা শেষ হয়ে গেল। আয়না functions became fully supported by the global internet community. আর আয়নার অর্গানাইজেশন নামটা চেঞ্জ হয়ে গেল পাবলিক টেকনিক্যাল আইডেন্টিফায়ার। So this is a very short and brief history of the evolution of internet governance. এবার যদি আপনি জিজ্ঞেস করেন যে তাহলে ইন্টারনেট গভর্নেন্সের এই ডিসকাশনস গুলো কোথায় হয়, তো there are 3-4 places যেখানে কনভারসেশন গুলো চলে। একটা হলো the original iStar organization. iStar বলতে আমরা বলি যে এই যে রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রিজ যেগুলো, প্লাস ICANN, প্লাস IETF, plus Internet Advisory Board, World Wide Web Consortium, all these technical bodies definitely internet governance চর্চা হয়। কিন্তু ধীরে ধীরে যেটা হলো ইউনাইটেড নেশনস রিলেটেড, যেমন IGF, ITU, UNCTAD বা বিভিন্ন মানে ইউএন হাই লেভেল প্যানেল অন ডিজিটাল কোঅপারেশন, অনেকগুলো এই ধরনের শর্ট টার্ম প্যানেলস হয়েছে। এই সব জায়গায় এই ইন্টারনেট গভর্নেন্সের চর্চা হয়। এবার there are a couple of several other government-led institutions such as European OECD অথবা the Budapest Convention on Cybercrime, কিন্তু মানে যতটা মানে এইগুলো সবই রইলো মানে অরিজিনালি গভর্নমেন্ট এন্ড দেন টেকনিক্যাল কমিউনিটি এন্ড সিভিল সোসাইটি আস্তে আস্তে এর মধ্যে মানে প্রকাশ পেলেন সিভিল সোসাইটির রিপ্রেজেন্টেটিভরা। এটা হতে হতে যেটা হয়ে দাঁড়ালো ইভেন্চুয়ালি কিছু নতুন ফোরামসও তৈরি হলো 2018 থেকে, যেমন প্যারিস পিস ফোরাম এন্ড দ্য ক্রাইস্টচার্চ কল। এবার এইগুলো none of these are exclusive to each other. They are all working in partnership. And the second one is, or rather the third one is the Cybersecurity Tech Accord. That initially Microsoft was one of the leaders in developing these. All these institutions continue to do work. আর এদের মেইন কাজ হলো মানে গ্লোবাল লেভেলেতে ইন্টারনেট গভর্নেন্সে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুস যেটা হয়ে দাঁড়িয়েছে ইজ দ্য নর্মস অফ বিহেভিয়ার। ইন আদার ওয়ার্ডস, হাউ শুড লার্জ কর্পোরেশনস অ্যান্ড লার্জ গভর্নমেন্টস sort of behave online. তো ওই কনভারসেশনটা হতে হতে যেটা হয়ে দাঁড়িয়েছে
যে অনেক a lot of the discussions have moved away from pure technical discussions to what is on the internet. মানে আমরা ভারতে যেটা বলি যে গভর্নেন্স অফ দ্য ইন্টারনেট, যেখানে টেকনোলজির গভর্নেন্স, আবার গভর্নেন্স অফ অন দি ইন্টারনেট, মানে যে ইন্টারনেটের কন্টেন্ট যেটা আসছে সেটা কিভাবে গভর্ন হচ্ছে। And both are important. I'm not saying one is less or more than the other. Both are important. Kintu, as a technical organization, ICANN has now started positioning itself around the topic of technical internet governance. আর এটা হয়ে দাঁড়িয়েছে যেটা আমি মানে বললাম যে more and more discussions are taking place in different forums, and many forums ICANN may not be typically invited. মানে একটা human rights forum at the internet governance conversation হচ্ছে, ওরা হয়তো বা ICANN কে নাও ইনভাইট করতে পারে, saying that this আমরা we are not discussing technology, why should we call you, এরকম হতেই পারে। কাজে we are proactively, ICANN organization is looking at technical internet governance as you know, as something that we need to share with you know, people all over the world. And basically the focus is on the way the internet works, the purely technical aspects related to the components that contribute to a secure, stable, and resilient internet. Kajay, at this point, let me very quickly talk to you about ICANN and what we do. So essentially, Amra is a unique identifiers, names, numbers, protocol parameters, eigunoke amra coordinate kori as a central money. It's a decentralized system, kintu names and numbers er jonne ektai one single point ache, kajei name collision ba number collision na hoy, ar seta ICANN dekhe. ICANN's mission is to ensure the stable and secure operation of the internet's unique identifiers, and specifically আমরা যা করি এটা বাঁ পাশে দেয়া আছে, আপনারা again এগুলো পরে মানে সময় পেলে আপনারা দেখতে পারেন। এবার some of the things that ICANN does in more details, এই যে যেগুলো আপনাদের আমি আগে বলছিলাম আয়না অর্গানাইজেশন বা আয়না ফাংশন যে ছিল, ওই তিনটে ফাংশন is part of ICANN: protocol parameters, IP addresses, root zone management, তাছাড়া policy development, root server মানে ICANN এর যে root serverটা host করে সেটার management, supporting and growing the community, country level, top level domains এর সাথে যোগাযোগ রাখা, and the DNS and generic top level domains, এই সব নিয়ে আমাদের কাজ চলতে থাকে, and all the activities are done in a multi-stakeholder process. Community is on top of that process. Community theke board members are appointed, and ICANN organization আপনারা চিন্তা করতে পারেন যে we act as a secretariat. We do not create the policies, the community and the board creates the policies, কিন্তু আমরা ওই policy making এ আমরা সাহায্যটা করি। And this is how policy is made. বাঁ পাশে দেখবেন তিনটে কমিউনিটি গ্রুপ আছে: অ্যাড্রেস সাপোর্টিং অর্গানাইজেশন, কান্ট্রি কোড নেম সাপোর্টিং অর্গানাইজেশন, অ্যান্ড জেনেরিক নেম সাপোর্টিং অর্গানাইজেশন। এই কমিউনিটি থেকে নিউ পলিসি ডেভেলপমেন্ট তৈরি হয়। আর নিচে দেখবেন অ্যাডভাইজারি কমিটিস, যেখানে at large security and stability advisory committee, root server systems advisory committee, and governmental advisory committee, এনারা ওই পলিসির উপরে তাদের মন্তব্য দেন, and এই একটা প্রসেস চালু থাকে। ইভেন্চুয়ালি এটা পাবলিক কমেন্টসে যায়, and from there বোর্ড মানে পাবলিক থেকে আবার যখন কমেন্টস আসে তারপরে এটা বোর্ডের কাছে গিয়ে ওটা ইমপ্লিমেন্টেশন হয়। So this is the multi-stakeholder model of internet governance and policy making. What is ICANN working on currently? Internationalize domain names and universal acceptance to bring the next billion users online.
engagement with policymakers globally, white papers, অনেক রকমের পাবলিকেশন আমাদের আছে, আপনারা দেখতে পারবেন। অ্যান্ড এই কোভিড টাইমসেতেও ডিএনএস অ্যাবিউজ যে হচ্ছে সেটাকে কিভাবে আমরা সাপোর্ট করছি ভেরিয়াস অর্গানাইজেশনসকে টু ডিল উইথ ইট। আপনারা যদি কোনো যে পাবলিক কমেন্টস প্রসেস হয় সেই লিঙ্কটাও এখানে দেয়া আছে এই নিচে, আপনারা ওখানে গিয়েও দেখতে পারেন how, and you can also participate in that public comments process. And lastly, here are all the various ways of joining. আপনাদের বোধহয় একটা সেশন আছে on how to get involved in internet governance, and সেখানে আপনারা হয়তো ICANN ফেলোশিপ বা নেক্সট জেনের বিষয় হয়তো ডিসকাস করবেন। বাংলাদেশে অনেকেই আছেন ICANN ফেলো হয়েছেন in the past. সো এই বলে আজকে আমি আমার প্রেজেন্টেশনটা শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে I'll be very happy to take them. থ্যাংক ইউ ভেরি মাচ সমীরণ দা। আসলে আপনার বক্তব্যগুলি যখন শুনতে থাকি মানে মুগ্ধ হয়ে যাই যে কঠিন এত ভাষাগুলিকে কিভাবে সহজভাবে আপনি উপস্থাপন করেন, আবার বাংলা ভাষাতে। তো ধন্যবাদ আপনাকে সমীরণ গুপ্ত। আমরা এখন আমাদের সেশনটা কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, হোয়াট ইজ ইন্টারনেট গভর্নেন্স, তাহলে আমরা আমাদের পরবর্তী বক্তার কাছে যাব। আমাদের পরবর্তী বক্তা দুজন আছেন, একজন আছেন শায়লা আছেন এবং জাহাঙ্গীর ভাই আছেন। আপনাদের কি ইন্টারনেট গভর্নেন্স সম্পর্কে কোনো প্রশ্ন আছে? কেউ কি হ্যান্ড রাইজ করবেন? এই ইন্টারনেট গভর্নেন্স সম্পর্কে কোনো জানার আছে? না, সমীরণ দাকে অনেক ধন্যবাদ। সমীরণ দা ভালো থাকবেন, খুবই চমৎকার উপস্থাপনা হয়েছে। থ্যাংক ইউ। এবং আশা করছি ভবিষ্যতেও এই নলেজ শেয়ারিং অব্যাহত থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ এবং হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বজলু ভাই। আচ্ছা, আমরা এখানে যাচ্ছি, আমাদের এখানে একজন উপস্থিত আছেন শায়লা শারমিন, সিস্টেম সিকিউরিটি অ্যানালিস্ট, ইনফরমেশন সিকিউরিটি, ব্র্যাক ব্যাংক লিমিটেড। শায়লা, ক্যান ইউ হিয়ার মি? আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। শায়লা, সম্ভবত আপনি আইক্যান ফেলো। জি। আচ্ছা, আপনার আইক্যানের অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন আমাদের সাথে, এবং ইন্টারনেট গভর্নেন্স সম্পর্কে যদি কিছু আপনি আরেকটু আমাদের সাথে সংযুক্ত করেন। জি, ধন্যবাদ অনু ভাই। সমীরণ দা আসলে খুব অল্প সময়ের মধ্যে যে এত মানে ব্রডার যে একটা অ্যাসপেক্ট এই ইন্টারনেট গভর্নেন্স, এটা যে এত সংক্ষিপ্ত ভাবে উনি সবকিছু মোটামুটি কভার করে ফেলছেন। আমি কিছু পয়েন্ট চিন্তা করছিলাম, তারপরও জাস্ট আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি শায়লা শারমিন, অনু ভাই অলরেডি বলেছেন আমি ব্র্যাক ব্যাংকে আছি এখানে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে। এছাড়াও আমি ITF এর ফেলো, আইক্যান এর ফেলো, এবং আমি হচ্ছে গিয়ে অনু ভাইয়ের সাথে এই বাংলাদেশ IGF এর সাথে এর আগেও কাজ করেছি, মানে স্পিকার হিসাবে ছিলাম, প্লাস এবার আছে। আমি খুবই আনন্দিত এই ব্যাপারটা নিয়ে। আর এছাড়া আমি APSIC ফেলো এবং BDSIC ফেলো। শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার ইন্টারনেট মনে হয় একটু করতেছে আর কি, সমস্যা করতেছিল। আর না শুনতে পাইলে আমাকে একটু বললেন। হ্যাঁ জি জি, আপনি গো অ্যাহেড। আচ্ছা, আসলে ইন্টারনেট গভর্নেন্স নিয়ে যতই বলবো আসলে কথা শেষ হবে না। ইন্টারনেট গভর্নেন্স নিয়ে যেটা মানুষের মানে কমন একটা কনফিউশন, যে আমরা গভর্নেন্স ওয়ার্ডটা যখনই শুনি আমরা ভাবি যে কোন একটা অর্গানাইজেশন বা কোন একটা পার্সন যে অ্যাকচুয়ালি এই দায়িত্বটা পালন করতেছে। মানে আমাদের থিঙ্কিং এর মধ্যে বা আমাদের ওই চিন্তা ভাবনার মধ্যে, মানে সাধারণ মানুষের আর কি স্পেশালি আমাদের চিন্তা ভাবনার মধ্যে এই ব্যাপারটা আসেই না যে গভর্নেন্স এর পার্ট আমি একজন এন্ড ইউজার বা আমি একজন মানে সাধারণ ইন্টারনেট ইউজার হতে পারি। তো এইখান থেকে হচ্ছে কি ইন্টারনেট গভর্নেন্সটা নিয়ে এত কনফিউশন এবং এত কথাবার্তা এবং এত কোয়েশ্চেন যে আসলে আমাদের পার্টটা কি, আমাদের ভূমিকাটা কি। তো অলরেডি হচ্ছে গিয়ে সমীরণ দা বললো যে ইন্টারনেটের বিভিন্ন এন্টিটি যারা হচ্ছে গিয়ে স্টেক হোল্ডার যাকে বলে আর কি, যে বিভিন্ন স্টেক হোল্ডার তারা কি, তাদের দায়িত্বগুলো কি, তাদের ভূমিকাগুলো কি। যেমন আমাদের দেশের হচ্ছে আমাদের দেশ কিংবা ইন্টারন্যাশনাল লেভেলে যারা গভর্নমেন্ট বডি আছে তারা যেমন ন্যাশনাল লেভেলে হচ্ছে গিয়ে আপনার পলিসি গুলা তৈরি করে, এট দ্য সেম টাইম
আপনার ওখানে হচ্ছে টেকনিক্যাল কমিউনিটি আছে যারা টেকনিক্যাল অ্যাসপেক্টে বিভিন্ন তাদের পরামর্শ কিংবা তারা হচ্ছে ডেভেলপমেন্টের কাজকর্মের সাথে থাকে। আবার এট দ্য সেম টাইম আপনার হচ্ছে প্রাইভেট সেক্টর আছে, যেমন হচ্ছে আইএসপি আছে এবং অন্যান্য অর্গানাইজেশন আছে যারা তাদের বিজনেসের কাজও করতেছে এবং এই ইন্টারনেট কানেক্টিভিটিটাকে কানেক্টেড রাখতেছে। তো এইরকম ভাবে সিভিল সোসাইটি মানে যারা কিনা এন্ড ইউজার, যারা কিনা হচ্ছে রেগুলার পিপল, তাদেরও কিন্তু অনেক ভূমিকা আছে এখানে। অনেক ভূমিকার একটা সবচেয়ে বড় এক্সাম্পল যেটা যে ম্যাক্স ক্রাইমার্স এর হচ্ছে এক্সাম্পলটা আমি এখানে টানতে পারি, যে উনি হচ্ছে গিয়ে অস্ট্রিয়ার একজন অ্যাক্টিভিস্ট এবং অস্ট্রিয়াতে উনি হচ্ছে লয়ার হিসেবে আছে, ইন্টারনেটের এন্ড ইউজার। সে প্রথম হচ্ছে ডাটা গভর্নেন্স বা ডাটা প্রোটেকশন নিয়ে সে হচ্ছে গিয়ে ভয়েস রেজ করছিল। তো ওইখান থেকে কিন্তু ব্যাপারটা অনেক দূর গড়াইছে এবং হচ্ছে গিয়ে তারা এই ডাটা প্রোটেকশনটাকে, এই ইউরোপিয়ান ইউনিয়ন ডাটা প্রোটেকশনটাকে অন্যভাবে তারা সিরিয়াসলি ভাবে নিছে এবং এটা থেকে হচ্ছে গিয়ে ওই প্রপোজালটা থেকে বা ওই অ্যাওয়ারনেসটা থেকে হচ্ছে ওই অ্যাক্টিভেশনটা থেকে হচ্ছে কি আপনার তারা হচ্ছে গিয়ে ওই ইন্টারনেট গভর্নেন্সটাকে আরো সিরিয়াসলি নিছে। সিরিয়াসলি মানে হচ্ছে কি ওই ডাটা প্রোটেকশন লটাকে আর একটু সিরিয়াসলি নিছে এবং তারা হচ্ছে ল ক্রিয়েট করছে। তো এইভাবে আর কি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যারা এন্ড ইউজার কিংবা হচ্ছে গিয়ে আমরা সিভিল পিপল আছি যারা কিনা ভাবতেছি যে আমাদের আসলে ইন্টারনেট গভর্নেন্স আমাদের ভূমিকাটা কি, তো আমরা এই এক্সাম্পল গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের এখানে ভূমিকাটা কি। এবং আমরা যদি এই বিআইজিএফ এর 16তম সেশনের হচ্ছে কি পুরো শিডিউলটা দেখি, এই শিডিউলটা থেকে আপনি কয়টা সেশন, যেমন একটা সেশনের কথা আমি মেনশন না করলে না, আগামীকালকের একটা সেশন যেমন কিডস আইজিএফ, এখানে আইজিএফ এর মধ্যে আমাদের কিন্তু সব এসপেক্ট চলে আসতেছে। যেমন একটা ওয়েমেন আইজিএফ ও যেমন আসতেছে তেমনই ভাবে হচ্ছে কি বাচ্চাদের জন্য ইন্টারনেট গভর্নেন্স বা বাচ্চাদের যারা হচ্ছে ইন্টারনেট এখন এক্সেস করতেছে তাদের জন্য গভর্নেন্সটা কিরকম হওয়া উচিত। তো প্রতিটা এসপেক্টই কিন্তু হচ্ছে আমাদের এই গভর্নেন্সের আলোচনা বা এই ফোরামের মধ্যে চলে আসতেছে এবং এটা এমন একটা ফোরাম যেখানে এসে হচ্ছে গিয়ে আমরা আমাদের কনসার্ন গুলা রেজ করতে পারি এবং আমাদের ভয়েসটা রেজ করার মাধ্যমে এই ব্যাপারগুলো ডকুমেন্টেড হবে এবং সেটাকে আমাদের গভর্নমেন্ট বডির কাছে যাবে এবং সেটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারে। তো এটাই হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি বলার ছিল যে আমাদের ইন্টারনেট গভর্নেন্সটা কি, এটার ব্যাপারে যদি আমরা মানে রুট লেভেলে সব মানুষ আমরা সচেতন হতে পারি এবং জানতে পারি এবং আমরা এখানে ভূমিকা রাখতে পারি, এটা অ্যাকচুয়ালি আমাদের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অনেক উপকার হবে আর কি। ধন্যবাদ অনু ভাই। ধন্যবাদ শায়লা শারমিন আপনাকে। আপনি তো অনেকগুলি ফেলো পেয়েছেন, আপনার যে ফেলো পাওয়ার অভিজ্ঞতাগুলি আপনি যদি সংক্ষেপে একটু আমাদের মেম্বারদের সাথে একটু আমাদের যারা অংশগ্রহণকারী আছে তাদের সাথে একটু শেয়ার করতেন, আর কিভাবে আপনার কন্ট্রিবিউশনটা কি ফেলো পাওয়ার পরে, আপনি তো অনেকগুলি ফেলো পেয়েছেন, সেখানে বাংলাদেশ কিভাবে উপকৃত হচ্ছে সেটা যদি একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ অনু ভাই। অ্যাকচুয়ালি ফেলোশিপ যেটা যে আমি 2015-এ ফার্স্ট সেনোগে ফেলোশিপ পেয়েছিলাম, তারপর আমি আরো অনেকগুলো ফেলোশিপ পেয়েছি। আমার যেটা হচ্ছে গিয়ে মেইন চিন্তা ভাবনা ছিল যে এইসব ফোরাম বা এইসব প্ল্যাটফর্ম গুলা যেখানে হচ্ছে গিয়ে আমি আরো অ্যাডভান্স টেকনোলজির ব্যাপারে জানতে পারছি কিংবা এই ইন্টারনেট গভর্নেন্স বা কিভাবে সবকিছু কাজ করতেছে এগুলার ব্যাপারে জানতে পারতেছি, ওই জিনিসটা ওই নলেজটা আমার অ্যাকচুয়ালি আমার রেগুলার পিপলদের মধ্যে ডিসেমিনেট করাটা ছিল হচ্ছে গিয়ে আমার একটা মূল উদ্দেশ্য, যে আমি ওইখানে যাব, শিখবো এবং দেশে ফিরে এসে আমি যতটুকু পারবো আমার আশেপাশের মানুষ, আমার কলিগস কিংবা হচ্ছে গিয়ে আমার পিয়ার পিপল যারা হচ্ছে গিয়ে ইভেন আমার ফ্যামিলি মেম্বার্স, ইভেন হচ্ছে গিয়ে যাদের সাথে আমি এইসব ফোরামে পরিচিত হচ্ছি, বিভিন্ন স্টেক হোল্ডার গ্রুপ, সবার সাথে যতটুকু পারি আলোচনার মাধ্যমে কিংবা এইসব মিটিং বা কনফারেন্সের মাধ্যমে যতটুকু পারি আমি ডিসেমিনেট করব। তো এর মাধ্যমে আমার যেটা হয়েছে যে আমি বিভিন্ন কনফারেন্সে গেছি, যেমন আইক্যানে গেছি এবং ব্যাক করার পরে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ফোরামের মধ্যে গিয়ে আমি আইক্যান কিংবা হচ্ছে গিয়ে এদের রিলেটেড যে গভর্নেন্স বডি গুলো আছে তাদের ব্যাপারে আমি কথাবার্তা বলছি, যাতে সবাই এই ব্যাপারগুলোর ব্যাপারে মানে ফ্যামিলিয়ার হয়। হ্যাঁ, যে জাস্ট ডট বিডি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে, হ্যাঁ একটা জিটিএলডি একটা সিসিটিএলডি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে, এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি আমাদের টেকনিক্যাল পিপল অ্যাজ ওয়েল এজ মানে রেগুলার পিপল যারা সিভিল সোসাইটির পিপল, তারা যত বেশি জানবে তারা তত অ্যাওয়্যার হবে এবং তারা তাদের হচ্ছে গিয়ে এই ব্যাপারে নলেজটা ততটা বাড়বে এবং তারা অনেক কিছু করতে পারবে ইন ফিউচারে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমার যেটা আরেকটা ব্যাপার অনু ভাইয়ের একটা কোশ্চেন অ্যান্সার, যে
কিভাবে ফেলোশিপ পাইছে। অ্যাকচুয়ালি ফেলোশিপ এই অর্গানাইজেশন গুলা তারা নির্দিষ্ট সময় পর পর তাদের ওয়েবসাইটের মধ্যে হচ্ছে গিয়ে ফেলোশিপ রিকোয়েস্ট গুলো, অ্যাপ্লিকেশন গুলা তারা অ্যানাউন্স করে যে এই সময় থেকে এই সময় পর্যন্ত ফেলোশিপ। আমাদের ফেলোশিপের আরেকটা সেশন আছে, এর সেশনের পরেই কিভাবে ফেলোশিপ গুলি পায়, তো সেখানে আমরা আরো বিস্তারিত বলবো। তো শায়লা শারমিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন আমাদের পরবর্তী আরেকজন বক্তা আছেন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বোর্ড মেম্বার, ইন্টারনেট সোসাইটি, আইসক বাংলাদেশ। জাহাঙ্গীর ভাই, আপনাকে স্বাগত। আপনিও এই ডোমেনে অনেক দিন ধরে কাজ করছেন এবং আপনিও বেশ কিছু অনেক ফেলোশিপ অলরেডি অ্যাভেল করেছেন বিভিন্ন সংস্থা থেকে। আর বাংলাদেশ আইসক ইন্টারনেট সোসাইটি কিভাবে কাজ করছে সেই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। জাহাঙ্গীর ভাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অনু ভাই, উজ্জ্বল ভাইকে বিজয়ের 50 বর্ষপূর্তি উপলক্ষে যে বছরের শেষ প্রান্তে এরকম ইভেন্ট অর্গানাইজ করার জন্য আমি বিআইজিএফ কমিটিকে অবশ্যই ধন্যবাদ জানাই। স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি সমীরণ দাকে। আসলে ওর সমীরণ দা খুব সাবলীল, সহজভাবে, সুন্দরভাবে কথা বলে, আমরা সবসময় তাকে পাই। আমার অসংখ্য কৃতজ্ঞতা তার প্রতি। আমি আইসক সম্বন্ধে কিছু বলার আগে আমি আসলে সমীরণ দার একটা পয়েন্ট থেকে শুরু করতে চাচ্ছি, হয়তো একটা এডিশনাল হিসাবে। সম্বন্ধে একটা প্রসেস বলেছিলেন, মাল্টি স্টেক হোল্ডার প্রসেস। এই প্রসেসটা একটু আমাদের একটু জানার আগে আমাকে একটু যদি অ্যালো করতেন পারমিট কোর্স হিসাবে, আমি একটা ছবি শেয়ার করতাম। আসলে মাল্টি স্টেক হোল্ডার বলতে আমরা কাকে বোঝাচ্ছি এবং মাল্টি স্টেক হোল্ডার মধ্যে যারা কম্পোনেন্ট আছে তাদেরকে একটু আমি একটু হাইলাইট করতে চাচ্ছিলাম, যদি আমাকে কোর্স হিসাবে একটা অ্যালো করেন। শিওর। নাজবুল, তুমি একটু জাহাঙ্গীর ভাইকে একটু পোস্ট করে দাও। ওকে, তো ওটা ইন দ্য মেইন টাইম আমরা গভর্নেন্স অবশ্যই একটা ইন জেনারেল পার্সপেক্টিভে বলি যে গভর্নমেন্টাল ইনিশিয়েটিভ, এরকম একটা সেন্স আমাদের ডিফল্ট কাজ করে। বেসিক্যালি এই ইন্টারনেট ইকোসিস্টেমসে ভেরিয়াস টাইপ অফ অর্গানাইজেশন ইনভলভ। তো এই সব অর্গানাইজেশনগুলো তাদের রেসপেক্টিভ রুলস এবং তাদের শেয়ার্ড প্রিন্সিপালের মাধ্যমে কিভাবে ডিসিশন মেকিং প্রসিডিউর, প্রোগ্রাম এন্ড ইভ্যালুয়েশন গুলা বিল্ড আপ করবে টু ইউজ দ্য ইন্টারনেট, সেই ভেরিয়াস টাইপ অফ স্টেক হোল্ডারকে আমরা বলতেছি আসলে মাল্টি স্টেক হোল্ডার। আর এই মাল্টি স্টেক হোল্ডারটা স্পেসিফিক কোনো ফ্রেমওয়ার্ক আসলে নাই, বাট কি অর্গানাইজেশন গুলো যেটা অলরেডি আমাদের সমীরণ দাস শেয়ার করেছেন অ্যাকচুয়ালি। বাট আমি যদি সামারাইজ করি এই পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমি 3টা পয়েন্টকে হাইলাইট করবো গভর্নেন্স স্টেক হোল্ডারের মধ্যে, মাল্টি স্টেক হোল্ডার গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। একটা ইনফ্রাস্ট্রাকচার, যদি বলি ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি রিলেটেড একটা টেকনোলজি ইনোভেশন। আর একটা যদি বলি ডিসেন্ট্রালাইজেশন, হোয়াট ইজ দি গভর্নেন্স তো বলতে পারা যেতে পারে। একটা হলো ওপেন অ্যান্ড ইনক্লুসিভ প্রসেস আমরা যেটা বলতে পারি। একটা জিনিস হিস্টোরিক্যালি আমাদের জানতে হবে, যেটা সমীরণ দা বলেছিলেন, আমি একটু অ্যাড করতে চাই, অত টেকনিক্যাল ওয়ার্ডটা আমি পড়ে আসতে চাই। অ্যাকচুয়ালি ইন্টারনেটটার কোর থিম ইজ ওপেন, ডিস্ট্রিবিউটেড অ্যান্ড ইন্টারকানেক্টেড অ্যান্ড অলওয়েজ ট্রানজেকশনাল। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে হোয়েন আই উড লাইক টু ইউজ ইন্টারনেট, আমরা যখন ইন্টারনেট ইউজ করতে চাই বা ইনোভেশন করতে চাই বা অন্য গভর্নেন্স করতে চাই, এই কোর প্রিন্সিপালটা আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি লালন করি, আশা করি সবাই লালন হবে। ডেফিনেটলি বাই রেসপেক্টিং লোকাল রেগুলেশন, ফ্রিডম অফ স্পিচ, এই জিনিসগুলো অবশ্যই থাকবে এই জিনিসগুলো যাতে ফলো আপ করার জন্য। আর মাল্টি স্টেক হোল্ডার ডিসিশন মেকিং এর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে ইজ অ্যাকাউন্টেবল অ্যান্ড সাস্টেনেবল অ্যান্ড ওপেন ফর অল। ইটস বিলিভ যে কোন একটা প্রসেস, একটা গভর্নেন্স যদি আমরা ইন্টারনেট রিলেটেড তৈরি করি মাল্টি স্টেক হোল্ডার প্রসেসের মাধ্যমে, সেটা ডেফিনেটলি অ্যাকাউন্টেবল হবে এবং লং টার্মে সাস্টেইনেবল হবে। এই জিনিসটাও আমাদের একটু জানা দরকার এই গভর্নেন্স প্রিন্সিপালে। আর কেন যদি বলি স্পেসিফিকলি, যদি বলি মাল্টি স্টেক হোল্ডার অ্যাপ্রোচটা আমাদের কেন স্পেসিফিকলি দরকার, বলে যে ডেফিনেটলি ডিসিশন
ভেরিয়াস টাইপ অফ অর্গানাইজেশন থেকে আমরা ইনপুট পাচ্ছি যারা কনসার্ন। ওভারল্যাপিং মিসম্যাচ থেকে আমরা একটা শেপ হচ্ছে, যাতে একটা স্ট্যান্ডার্ড আমি তৈরি করলাম, এটা যাতে অন্য দেশে এই সার্ভিসটা একটা ক্রস না হয়ে যায়, একটা সবাই ইউনিক স্ট্যান্ডার্ড ফর্মে আমরা যে কাজটা করতে পারি বা বিল্ড করতে পারি টেকনোলজিক্যাল রিলেটেড, সেই জিনিসটা আমরা এনশিওর করতে পারি। আর ডেফিনেটলি বটম আপ প্রসেসটাকেও প্রায়োরিটাইজ করা যায়। এই প্রসেসটাকেও স্মুথলি আমরা ইন্টারনেট গভর্নেন্সের মাল্টি স্টেকহোল্ডার প্রসেসটাকে আরো বটম আপ প্রসেসটা ট্রান্সপারেন্সিটা এনশিওর করে গভর্নেন্স করার জন্য। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা ছবি শেয়ার করতে চাই ইন্টারনেট ইকোসিস্টেমসের। আমি জানি হয়তো এই পিকচারটা অনেকে দেখেছেন, যারা নিউ কামার তাদের জন্য হয়তো এটা কাজে আসবে আশা করি। এটা অনেক খুব পরিচিত পিকচার সবার কাছে। আপনাকে পিকচার দেখতে পাচ্ছেন না? জি, দেখতে পাচ্ছি জাহাঙ্গীর ভাই। আচ্ছা, এখানে একটা এখানে আসলে ইন্টারনেট গভর্নেন্সে বা মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্ম যা বা প্রসেস বা পলিসি, এই প্রসেসের ভেরিয়াস টাইপ অফ অর্গানাইজেশন গুলার একটা সিঙ্গেল পিকচার। এই পিকচারটাতে আমাদেরকে মানে একটা সিঙ্গেল গ্ল্যান্সে সহযোগিতা করবে যে হাউ অ্যান্ড হোয়েন অ্যান্ড হাউ উইল গভর্ন ইন্টারনেট অ্যান্ড হু আর দ্য কারা কারা এখানে ইনভলভ আছেন। যদি ওয়ান একটু সামারাইজ করি, ওপেন স্ট্যান্ডার্ড যদি বলি, স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন আছে, ফর এক্সাম্পল ITF, IEF, IRAF, ইভেন ITU, দ্যাট স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন। দেন নেমিং স্পেস এবং অ্যাড্রেসিং বা ডোমেন নেমে যদি বলতে চাই, আমাদের ICANN আছেন, আমাদের RIR কমিউনিটি আছে যেটা অলরেডি যেমন, এবং ICANN এর মধ্যে আলটিমেটলি সবগুলো কমিউনিটি পড়ে যাচ্ছে। ডেফিনেটলি লোকাল, ন্যাশনাল, রিজনাল যে গ্লোবাল পলিসি ডেভেলপমেন্ট হচ্ছে টু শেপ দ্য ইন্টারনেট অর টু গভর্ন দ্য ইন্টারনেট, জাস্ট লাইক অফ প্রসিডিওর যদি আমরা বলি, সেক্ষেত্রে বিভিন্ন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আছে, ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন আছে, সিভিল সোসাইটি আছে, বিভিন্ন ধরনের সোসাইটি আছে। ফর এক্সাম্পল ইন্টারনেট সোসাইটি, আই এম অলসো বাংলাদেশ চ্যাপ্টার মেম্বার। তো এটা এই ধরনের ভেরিয়াস অর্গানাইজেশন কমিউনিটি ফ্রেমওয়ার্ক আছে। ইভেন যদি আমি বলি এডুকেশনাল ক্যাপাসিটি বিল্ডিং ফ্রেমওয়ার্কটা চিন্তা করি, সেখানে গভর্নমেন্টাল ইনস্টিটিউট আছে, ইউনিভার্সিটি, একাডেমিয়া আছে, various type of regulation. Even at the meantime, for example, civil user, for example, as a civil user বলতে আমরা যখন একটু আগে শাইলা বললো, child internet governance, even young internet governance forum is all are is a part of users as a general point of view. So users এর viewটা important. সমরঞ্জন একটা পয়েন্ট শেয়ার করলেন, ফর এক্সাম্পল ICANN at large organization, our chapter is also a member of at large chapter. We put, আমরা আসলে তাদের কাছ থেকে বিভিন্ন কমেন্ট নেই, বিভিন্ন ইনফরমেশন গুলা এজ ইউজার পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ICANN এর কাছে at large এর মাধ্যমে আমরা এই কমিউনিটির কাছে পেশ করি। Actually, they are the main core ecosystem of internet. So multi-stakeholder বা internet governance যদি আমাদের নিয়ে কথা বলতে হয়, আমাদের ইন্টারনেটে যারা ইকোসিস্টেমের পার্ট, এই ইকোসিস্টেমের সম্বন্ধে আমাদেরকে কিছুটা আইডিয়া রাখতে হবে। তাহলে যেতে হবে আমাদের পলিসি, টেকনোলজি, যে ধরনের কাজগুলি আমরা করতে চাই, সেই জিনিসগুলো যাতে কনফ্লিকশন আর ব্রিজিং এ যাতে এই জিনিসগুলো হেল্প হবে। থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই আপনাকে। আমরা একদম আমাদের প্রোগ্রামের শেষ প্রান্তে চলে আসছি। আমি এখন আমাদের অডিয়েন্সের কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইন্টারনেট গভর্নেন্স নিয়ে, আপনারা প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন। কারণ আমাদের খুব সৌভাগ্য, আমরা সমীরণদার মতো মানুষকে পেয়েছি, মূল্যবান সময়টা আমাদেরকে দিয়েছেন। সমীরণদা, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো কেউ যদি প্রশ্ন করতে চান হ্যান্ড রাইজ করতে পারেন প্লিজ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখনো কেউ হ্যান্ড রাইজ করে নাই, কিংবা আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন আমাদের বক্তাদের কাছে। এখানে আছেন আমাদের সমীরণ গুপ্ত, হেড ইন ইন্ডিয়া, ICANN এর পক্ষ থেকে। আমাদের মাঝে উপস্থিত আছেন জাহাঙ্গীর হোসেন, বোর্ড মেম্বার আইসক বাংলাদেশ। আমাদের মাঝে উপস্থিত আছেন শায়লা শারমিন, সিস্টেম সিকিউরিটি অ্যানালিস্ট, ব্র্যাক ব্যাংক। জি, আসাদুজ্জামান তালুকদার, প্লিজ আপনি প্রশ্ন করতে পারেন। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে যে
ইন্টারনেট গভর্নেন্স যে স্কুলের যে দুঃখিত আমি যদি ভুল করে থাকি ইন্টারনেট দুঃখিত আসলে আমি একটা দাবি জানাতে চাচ্ছিলাম আপনাদের সেটা হচ্ছে যে ডিজিটাল লিটারেসি নিয়ে যদি আমরা মানে এলাকা ভিত্তিক যদি কোনো সংগঠন কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা যদি কোনো সচেতনতামূলক কার্যক্রম করি সেক্ষেত্রে আসলে আপনাদের কোনো সহযোগিতা কিংবা পৃষ্ঠপোষকতা পাবো কিনা? আচ্ছা, ঠিক আছে, সেটা আমরা আমাদের যে ফোরামগুলি হয় সেই ফোরামে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, আমাদের সাথে নলেজ শেয়ার করেন, এবং আমাদের ইয়ারলি প্রোগ্রাম হয়, বিডিসি বাংলাদেশ স্কুল অফ ইন্টারনেট গভর্নেন্স, ইউথ আইজিএফ হয়, আপনারা সেখানে অংশগ্রহণ করেন এবং আমাদের সাথে সম্পৃক্ত থাকলে আপনাদের এই ইন্টারনেট গভর্নেন্স প্রসেসটা কিভাবে হচ্ছে সেগুলির সাথে আপনারা সম্পৃক্ত হতে পারবেন। জি, আপনাকে ধন্যবাদ। অনু ভাই একটু যোগ করতে চাই। জি জি, প্লিজ প্লিজ বল ভাই। মিস্টার তালুকদার যে প্রশ্ন করলেন, ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয় যে জবাব দিলেন সেজন্য ধন্যবাদ। আপনারা যদি সেখানে আপনাদের ইন্টারনেটের কোনো সমস্যা থাকে, আইসিটি রিলেটেড কোনো সমস্যা থাকে, এগুলো নিয়ে যদি আপনারা ওখানে প্রোগ্রাম করতে চান আপনাদের মধ্যে, সেটা যদি আমাদেরকে জানান তাহলে আমরা আপনাদের সাথে যোগদান করব এবং ওই প্রোগ্রামটাকে সফল করার জন্য যা সহযোগিতা করা দরকার সেটা আমরা করব। মিস্টার তালুকদার, আপনি ক্লিয়ার হয়েছেন? জি, আমি বুঝতে পেরেছি। আসলে মানে যোগাযোগটা আপনাদের সাথে কি ফিজিক্যালি করতে হবে সরাসরি? ফিজিক্যালি, ইমেল, টেলিফোন, টেক্সট মেসেজ, সোশ্যাল মিডিয়া, যে কোনো মাধ্যমে যোগাযোগ করলেই হবে। থ্যাংক ইউ। ওভার টু অনু ভাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তালুকদার ভাই, থ্যাংক ইউ বজলু ভাই। এখন আমাদের মাঝে আরেকজন হ্যান্ড রাইজ করেছেন। জি স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে, প্লিজ আপনি বলুন। Assalamu alaikum to you, dear Honorable President of Bangladesh Internet Governance Forum, General Secretary of Bangladesh Internet Governance Forum, Muhammad Abdul Haq Anu sir, and other respected discussions and viewers. Good afternoon. I'm Nafis Islam Naba, and you know that Bangladesh children are the nation of Bangladesh, and we are working for that. And as a child, I'm safe with internet because I never share my personal things on internet. I never click on unknown and এটা কি ইন্টারনেটের সমস্যা হলো? আমরা কি না, শুনতে এটা পাচ্ছি? এটা এটা নবার এন্ড থেকে সমস্যা। অনু ভাই, ওকে আগামী দিনের একটা দাওয়াত দিয়ে দিবেন ওই যে চিলড্রেন আচ্ছা। ইন্টারনেটে। হ্যাঁ, নবা, আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল সকাল 10টা থেকে 11টা থেকে 12টা পর্যন্ত সিডাপ মিলনায়তনে, তোফখানা রোড, প্রেস ক্লাবের পাশে সিডাপ মিলনায়তনে কিডস আইজিএফ হচ্ছে। আশা করি আপনি সেখানে আসবেন এবং সেখানে ফেস টু ফেস আমাদের মিটিং হবে। আপনাকে সেখানে স্বাগত জানাচ্ছি। আর কি কোনো আছেন আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? প্লিজ যদি দয়া করে হ্যান্ড রাইজ করেন। আমাদের এখানে আজকের টপিকটা ছিল হোয়াট ইজ ইন্টারনেট গভর্নেন্স। এটা 16তম বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামে আজকে দ্বিতীয় দিন চলছে এবং আজকে হচ্ছে সেকেন্ড সেশন। গতকাল আমাদের প্রথম ইনগুরাল সেশন অনুষ্ঠিত হয়েছিল ঢাকাতে, সেটা ফেস টু ফেস সেশন ছিল। আজকে হচ্ছে ভার্চুয়াল সেশন। এইবারে আমাদের 16তম ইন্টারনেট গভর্নেন্স ফোরাম হচ্ছে বাংলাদেশে হাইব্রিড ফরম্যাটে করছি আমরা, কিছুটা ফেস টু ফেস, কিছুটা ফিজিক্যালি। জানেন কোভিড এর আমাদের একটা বড় সতর্কতা অবলম্বন করতে হয়। তো আর কেউ যদি প্রশ্ন করতে চান হ্যান্ড রাইজ করতে পারেন। হোয়াট ইজ ইন্টারনেট গভর্নেন্স? আমরা খুবই আনন্দিত এবং গর্বিত এবং সমীরণদার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সমীরণ গুপ্ত তার মূল্যবান সময়টা আমাদের মাঝে দিয়েছেন। স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? নবা, আপনাকে আমরা আগামীকালের জন্য আমন্ত্রণ করছি। আগামীকাল আমাদের সকাল 11টা থেকে 12টা পর্যন্ত কিডস আইজিএফ হচ্ছে বাংলাদেশে এই প্রথম। সেটা হচ্ছে তোপখানা রোডে প্রেস ক্লাবের পাশে সিডাপ মিলনায়তনে। তো আপনাকে সেখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। সেখানে আমরা কিডস আইজিএফ নিয়ে আলোচনা করব এবং সেখানে আমন্ত্রিত অনেক অতিথি থাকবেন। আপনি যদি সেখানে আসেন আশা করি উপকৃত হবেন। তো আমাদের সেশন একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি, আর 1 মিনিট আছে। আর কি কেউ, তৌফিক আহমেদ কিছু বলতে চাচ্ছেন? তৌফিক আহমেদ।
জি আসসালামু আলাইকুম। আমি হচ্ছে একটা আইএসপি তে আছি, জি হেড অফ ট্রান্সমিশন হিসেবে। জি জি আমি একটু জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম 2001 এটা কি এবং এটার মূল উদ্দেশ্যটা যদি একটু সংক্ষেপে বলতেন, কারণ আমার যদিও জয়েন করতে একটু লেট হয়ে গিয়েছিল, আমি একটু জানতে চাচ্ছিলাম। অনু ভাই, ওনাকেও দাওয়াত দিয়ে দিয়েন আগামী দিনের, আর আপনি একটু ওনাকে ব্যাখ্যা দিয়ে দেন। জি ধন্যবাদ। জি তৌফিক ভাই, আপনি আমাদের এই রেজিস্ট্রেশনটা করেছেন। আগামীকাল আমাদের ফেস টু ফেস মিটিং হচ্ছে, সেটা ডে লং, এবং আমাদের বাংলাদেশ IGF.org ওয়েবসাইটে যদি আপনি যান, সেখানে আমাদের আগামীকালের শিডিউলটা পাবেন। আমাদের যে প্রথম ব্যানারটা আছে সেখানে ক্লিক করলেই আপনার শিডিউলটা চলে আসবে। সেখানে আমরা আলোচনা করি। সেখানে হচ্ছে আমাদের এখানে ইন্টারনেট গভর্নেন্সটা কিভাবে হচ্ছে, এইটার জন্য এই নতুন নতুন যে পলিসি এবং রেগুলেশন করতে হচ্ছে, সেখানে আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি সবার মতামতের উপর ভিত্তি করে। তারপরে হচ্ছে আমাদের ধরেন ইন্টারনেট রিলেটেড যে পলিসি নতুন নতুন সরকার করছে, সেগুলিতে আমাদের অবস্থান কি, আমরা সেটার দ্বারা উপকৃত হচ্ছি না উপকৃত হচ্ছি, সেগুলি নিয়ে খোলামেলা আমরা আলোচনা করি। তারপরে যেমন গতকাল আমাদের ছিল মিনিংফুল অ্যাক্সেস। আমরা মিনিংফুল ইন্টারনেট অ্যাক্সেস বলতে কি বুঝাই, সেখানে রুরালে কি পরিমাণ আমাদের ইন্টারনেট আছে কি নাই, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আপনাকে স্বাগত জানাচ্ছি আগামীকাল সেশনে আসার জন্য। এবং আমাদের IGF লেখে আপনি যদি সার্চ দেন, তাহলে ইউএন IGF সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সেখানে কি হয়, কি নিয়ে আলোচনা, যেহেতু আপনি ISP তে আছেন, আপনি IGF প্রসেসটা সম্পর্কে আপনাকে জানা খুবই দরকার এবং এর সাথে আপনাকে সম্পৃক্ত হওয়াটা খুবই জরুরি। তো আপনাকেও আগামীকালের জন্য স্বাগত জানাচ্ছি। তো আমাদের সময় ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো এখন আমাদের পরবর্তী সেশনে আমরা যাচ্ছি। তো আমি আজকের এই দ্বিতীয় দিনের সেকেন্ড অধিবেশনে হোয়াট ইজ ইন্টারনেট গভর্নেন্সে এখানে উপস্থিত ছিলেন আমাদের ডেজিগনেটেড স্পিকার হিসেবে সমীরণ গুপ্ত, হেড ইন্ডিয়া ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইড নেম অ্যান্ড নাম্বারস আইক্যানের পক্ষ থেকে। সমীরণ দা, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। শাইলা শারমিন, সিকিউরিটি অ্যানালিস্ট, ইনফরমেশন সিকিউরিটি ব্র্যাক ব্যাংক লিমিটেড, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বোর্ড মেম্বার ইন্টারনেট সোসাইটি আইসক বাংলাদেশ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আমাদের পরবর্তী অধিবেশনে চলে যাচ্ছি। পরবর্তী অধিবেশন মডারেট করার জন্য আমি ফয়সাল আহমেদ ভুবনকে অনুরোধ করছি, মেম্বার সেক্রেটারি ইউথ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম বাংলাদেশ। ভুবন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। আমি কি অডিয়েবল? শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ অনু ভাই। আজকের বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের 2021-এর দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের মডারেটর করার জন্য আমি BIGF আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের এই সেশন 3 intro perspective of cyber threats in an evolving technology landscape, এই সেশনের টাইটেলে আমাদের সাথে আজকে যুক্ত থাকবেন আমাদের বিজ্ঞ স্পিকার মিস্টার সাইফ রহমান। উনি সিইও ভিও স্টার্স লিমিটেডের, এবং আমাদের সাথে আরেকজন ডিসকাসেন্ট আমাদের সাথে থাকবেন মিস্টার তাওহিদুর রহমান। উনি সিনিয়র টেকনিক্যাল স্পেশালিস্ট ডিজিটাল সিকিউরিটি অ্যান্ড ডিপ্লোমেসি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি NCIRT, BGD e-Government CIRT, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, মিনিস্ট্রি অফ পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তো আমি প্রথমেই আমাদের সাইফ রহমান কে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সাইফ ভাইয়া বিগত 20 বছর ধরে আইটি ইন্ডাস্ট্রিতে আছেন এবং উনি সাইবার সিকিউরিটি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন। সেই সাথে উনি ডিজি জাদুতে এবং অন্যান্য তথ্য প্রযুক্তির প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। সেই সাথে এখন উনি ভিও স্টার এই অর্গানাইজেশনের মাধ্যমে সাইবার সিকিউরিটি সেবা প্রদান করে যাচ্ছেন। তো সাইফ ভাইয়া, অল ইয়োর্স। আমি আপনাকে অনুরোধ করব আপনি আপনার প্রেজেন্টেশনটি প্লিজ শো করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের দিক থেকে আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? যদি একটু অনু ভাই বা অন্যরা কেউ যদি দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ফ্যান্টাস্টিক। তাহলে আপনাদের পারমিশন নিয়ে আমি চলে যাচ্ছি ডাইরেক্টলি। আমাদের আজকের
টপিকটা যেটা আছে ইন্ট্রোস্পেক্টিভ অফ সাইবার থ্রেটস ইন আ ইভলভিং টেকনোলজি ল্যান্ডস্কেপ, এটা হলো কি আসলে আমরা আজকে আমাদের যে প্রযুক্তি নিয়ে আমাদের এত কথাবার্তা, এত আমাদের উদ্দীপনা, তো এই জায়গাটার ভিতরে এই প্রযুক্তির পিছনে যে সাইবার থ্রেট গুলো লুকিয়ে আছে সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করব, এবং এগুলা রাষ্ট্রীয় লেভেলের কিছু ইমপ্লিকেশন এবং এগুলা আর্কিটেকচার লেভেলের কিছু ইমপ্লিকেশন নিয়ে আপনাদের সাথে কাজ করব। আপনাদের যাদের যাদের ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন, আমি খুব খুশি হব আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটা হাতের সামনে রাখবেন, আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো আমি এখানে, ঠিক আছে? সো আমি শুরু করছি আমাদের প্রেজেন্টেশনটা। যে বেসিক্যালি আমাদের ইমার্জিং টেকনোলজি গুলো এই বিগত 10 বছরে প্লাস আমাদের সামনে যেগুলো আসছে সেগুলোর দিকে যদি তাকিয়ে দেখি, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, সোশ্যাল মিডিয়া বা মোবাইল সেগমেন্টে ব্লকচেইন, বিগ ডেটা, অটোমেশন, রোবোটিক্স, ইমার্সিভ মিডিয়ার ভিতরে ধরেন অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, মোবাইল ফোনের টেকনোলজি আছে। মোবাইলের টেকনোলজির মধ্যে 5G আপনি জানেন সবার এখন সবচেয়ে লেটেস্ট, ক্লাউড, 3D প্রিন্টিং, এনার্জি টেকনোলজিতে দেখছেন রিনিউয়েবল এনার্জি দিনে দিনে আরো অনেক বেশি মাত্রায় সহজলভ্য হচ্ছে। এই যা কিছু আছে, ইভেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট বলেন, ন্যানো টেকনোলজি বলেন, হেলথ কেয়ার টেকনোলজি বলেন, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন যেগুলো আছে, কম্পিউটার ভিশন বলেন, জিওস্পেশাল টেকনোলজি, এই সব কিছু প্রযুক্তি যা যা আছে, এই প্রযুক্তি গুলো কিন্তু দিজ আর থিংস দ্যাট উইল জাস্ট কাম আপ ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স। বাট আমরা যদি তাকিয়ে দেখি, এই প্রতিটা প্রযুক্তির পিছনে কিন্তু কিছু সিকিউরিটি ভালনারেবিলিটি লুকিয়ে থাকতে পারে। তো আমরা এখন আপনাদের কাছে কিছুক্ষণ ভয় বেচবো। আমার কাজ হলো গিয়ে আগামী কিছুক্ষণ আপনাদেরকে ভয় বেচা, ঠিক আছে? তো আপনাদেরকে দেখি কতটুকু পরিমাণ ভয় পাওয়ানো যায় এটা দিয়ে, ঠিক আছে? তো আমরা প্রথম জিনিস স্টার্ট করি যে অ্যাটাক ভেক্টর এবং অ্যাটাক সারফেস। এখানে দুটো জিনিস আছে, যে যে কোনো প্রযুক্তি, আমরা যা যা প্রযুক্তি দেখলাম, এই প্রযুক্তিগুলোকে যদি আপনি চিন্তা করে দেখেন, তো আমরা সেটার এগেইনস্টে অ্যাটাক ভেক্টর আর অ্যাটাক সারফেস কাকে বলে সেই জিনিসটা দেখবো, এবং তারপরে এটার অন্তর্নিহিত যে ইস্যুগুলো সেটা দেখবো। ধরেন যে একটা নর্মাল অফিসের কথা চিন্তা করেন, আপনাদের ভিতরে অনেকে আছেন অফিসে চাকরি করেন বা কোন একটা বিল্ডিং এ হয়তো ইউনিভার্সিটিতে পড়ছেন, সো এই বিল্ডিং এ যান, গেলে নর্মালি কি হয় আপনি দেখেন একটা বিল্ডিং এ কি কি থাকে, জানলা টানলা থাকে, পিলার কলম থাকে, টাইলস থাকে ফ্লোরে, সোফা টোফা থাকে বসার জন্য বা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, দরজা থাকে, গ্লাসের স্ট্রাকচার থাকে, ঠিক আছে, রুফ থাকে, লাইটস থাকে। এগুলো সবগুলা হলো গিয়ে এক একটা অ্যাটাক সারফেস, ঠিক আছে? আপনি দেখেন বিল্ডিং এর কলামটাকে আপনি ঘুরাই দিতে পারেন, বিল্ডিং ধসে পড়বে। বিল্ডিং এর ছাদ আপনি উড়াই দিতে পারেন, লাইট গুলা বন্ধ করে দিলে অন্ধকার হয়ে যাবে যদি রাত হয়ে যায়, ঠিক আছে? আপনি গ্লাস টাস ভেঙে ঢুকে এখানে ভ্যান্ডালিজম করতে পারেন, অনেক কিছু করা সম্ভব। তো এই যে প্রতিটা সেগমেন্ট এখানে আছে, এগুলো হলো কি এক একটা অ্যাটাক সারফেস, ঠিক আছে? এখন আপনি আপনার নেটওয়ার্কটাকে একবার ইমাজিন করে দেখেন যে নেটওয়ার্কে কাজ করছেন। এখন আমরা যদি এটার ভিতরে শুধুমাত্র দরজার কম্পোনেন্টটাকে নেই, দরজা কিভাবে করে এখন এই অ্যাটাক সারফেসের যে ভেক্টর গুলো আছে, ভেক্টর গুলাকে কিভাবে করে আমরা ইউজ করব। সো অ্যাটাক সারফেস দেখলাম এর আগে, এখন ভেক্টরের ভিতরে ধরেন এই জানালাটা যে আছে, এই জানলাটা গ্লাসের জানলা, এটা আমরা কি করব, বা দরজাটা গ্লাসের দরজা, আমরা গ্লাসটা ভেঙে ঢুকতে পারি, গ্লাসটা একটা টুকরা কেটে ওইটার ভিতরে ঢুকতে পারি। আপনাদের অনেকের বাসায় যাই না, কোনো কারো বাসায় চুরি হয়েছে নাকি আল্লাহ মাফ করুক, আমার ছোটবেলায় থাকতে আমাদের বাসায় একবার চুরি হয়েছিল। আমাদের জানালার গ্লাস কেটে বাসার ভিতরে চোর প্রবেশ করেছিল, খুব মজার লেগেছিল। এবং শিক গলায় দিয়ে, তারা আমি জানি না কিভাবে করে করেছে, শিক গুলাকে গলায় হাত দিয়ে বেঁকায় ওইটার ভিতর দিয়ে ঢুকেছে। এটা কিভাবে সম্ভব এটা জানি না, এটা একটা সার্কাসের ক্লাউন ছাড়া সম্ভব না অ্যাক্রোব্যাটিক স্টান্ট করে। সো এই যে ঢুকা, তারপরে পাওয়ার ডিসেবল করে দিতে পারেন, ডোর লক টেম্পার করতে পারেন, আপনি স্ক্রিউ টু গুলা খুলে দরজাটাকে পুরাটা খুলে ফেলতে পারি, ঠিক আছে? সো পুরা জিনিসটাকে ইভেন আগুনও ধরাই দিতে পারি, আগুন ধরাই দিয়ে যে আমার ঢুকার দরকার নেই, পুরোটা পুরাই দিলাম। সো এই সব জিনিসগুলাকে কিন্তু অ্যাটাক ভেক্টর বলা হয়। তাহলে আপনি এখন চিন্তা করেন, আপনার মোবাইল নেটওয়ার্ক বলেন, আপনার কম্পিউটার নেটওয়ার্ক বলেন, এই প্রতিটা জিনিসেরই কিন্তু একটা করে অ্যাটাক সারফেসের এগেইনস্টে মাল্টিপল অ্যাটাক ভেক্টর থাকতে পারে। সো যতগুলো অ্যাটাক সারফেস ততগুলা
মাল্টিপ্লাইড অ্যাটাক ভেক্টর থাকে। তো এখন আপনাদের একটা খুব মজার জিনিস দেখাবো, সেটা হলো আপনারা সবাই আপনাদের মোবাইলে দিকে চলে যাবেন। আপনারা যারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন, আপনারা সেটিংসে চলে যান, আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলের সেটিংসে চলে যান একটু কষ্ট করে। আপনারা যদি সেটিংস এর ভিতরে ঢুকে থাকেন, ওখানে দেখবেন গুগল যে সেকশনটা আছে সেখানে চলে যান। তো আমি আমার স্ক্রিনশটটা ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করি। তো গুগল কিভাবে আমাদের তথ্য সংরক্ষণ করে চুপে সারে, এবং অ্যাপরাও কিভাবে আমাদের চুপে সারে তথ্য সংরক্ষণ করে, এটা জাস্ট দেখা। এবং এই তথ্যগুলাকে কিন্তু অ্যাটাক ভেক্টর হিসাবে ব্যবহার করা সম্ভব। তো দেখেন গুগলের ভিতরে যদি আপনি ঢুকেন, দেখবেন যে সবার প্রথমে যে কোভিড এক্সপোজার নোটিফিকেশন এই জিনিসটা আছে। এই জিনিসটা কি আপনাদের বাই ডিফল্ট এখন অফ আছে নাকি, এটা একটু চেক করে দেখবেন। এটা কিন্তু আমি আজকের থেকে অলমোস্ট 1 বছর আগে সবার প্রথম এটা রিপোর্ট করি যে গুগল বাই ডিফল্ট আমার পারমিশন ছাড়া কেন এই তথ্যটা নিবে। আই হ্যাভ নট অ্যালাউড হিম টু টেক সাচ ইনফরমেশন। সো এই জিনিসটা নিয়ে কিন্তু আই হ্যাভ সেন্ট মাল্টিপল ইনফ্যাক্ট কমপ্লেইন্টস। এবং নট অনলি দ্যাট, আপনার যে অ্যাপগুলো আছে, এখন আপনি সেটিংস এর ভিতরে যদি অ্যাপেও ঢুকে যান, ঢুকলে দেখবেন যে এইসব অ্যাপের ভিতরে ম্যানেজ অ্যাপসে গিয়ে যে কোনো একটা অ্যাপকে আপনি সিলেক্ট করেন, ঠিক আছে, ধরেন হোয়াটসঅ্যাপকে আপনি সিলেক্ট করেন, অথবা আপনি ধরেন আপনার ইভেন যে কোনো একটা ওয়েব অ্যাপকে আপনি সিলেক্ট করে দেখেন। ও ব্যাকগ্রাউন্ডে অ্যাপের ইনফরমেশনে গেলে দেখবেন কি কি পারমিশন সে আপনার থেকে বলে বা না বলে কালেক্ট করছে। সো এই যে ইনফরমেশন গুলো অটোমেটেড ভাবে কালেকশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে, সো দিস ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাটাক ভেক্টর এগেইনস্ট ইউ। এটা হলো কি একটা ছোট এক্সাম্পল হিসাবে দিচ্ছি। সো দিস ইজ ডাটা ইন মোশন বলি আমরা। সো এই ডাটা ইন মোশনটাকে ইউজ করে কিন্তু পিপল ক্যান মানে জেপারডাইজ ইওর নেটওয়ার্ক। এখন আমরা এটার থেকে যদি চলে যাই যে মোবাইল অ্যাটাক সারফেস, জাস্ট মোবাইল ডিভাইসটাকে, আপনার যে হাতে এখন মোবাইলটা নিয়ে বসে আছেন, সেটাকে আমরা একবার একটুখানি চিন্তা করে দেখি যে মোবাইল অ্যাটাক সারফেসে কি কি আছে। আমরা 3টা মেজর কম্পোনেন্ট দেখি, যে কোড, আপনাদের মধ্যে যারা যারা প্রোগ্রামার তারা বুঝবেন কোডের ফাংশনালিটি। একটা হলো গিয়ে ডাটা এট রেস্ট, যেটা মোবাইলের ভিতরে চুপচাপ বসে আছে। একটা হলো গিয়ে ডাটা ইন মোশন, যেটা মোবাইল থেকে বের হয়ে নেটওয়ার্কের মাধ্যমে যাচ্ছে, কোথাও স্টোরড হচ্ছে বা কোনো ট্রানজাকশনের জন্য ট্রিগার করছে। এগুলোর ভিতরে কি কি আছে, এটা জিপিএস থেকে শুরু করে বাফার ওভারফ্লো, ব্যাকআপ ফ্ল্যাগ থেকে শুরু করে এসকেলেটেড কোনো প্রিভিলেজ। যেমন ধরেন অনেক সময় দেখবেন যে আপনার মাইক্রোফোন নিজে নিজে কাজ করছে, আপনি কিছু নিয়ে কথা বলছেন ইংরেজি, আপনাকে গুগল সাজেস্ট করবে আপনি কি এই সম্বন্ধে জানতে চান, এই সম্বন্ধে দেখতে চান। সো আপনার পারমিশন ছাড়াই কিন্তু এই জিনিসগুলো করা হচ্ছে। থার্ড পার্টি অনেক রকম লাইব্রেরি ইউজ করা হয়ে থাকে, সেগুলোর মাধ্যমে অনেক কিছু হতে পারে। রিমোট প্রসিডিউরাল কল আছে জেসনের, এগুলাকে ইউজ করা হতে পারে। নট অনলি দ্যাট, আপনার অনেক রকমের পারমিশন দেওয়া থাকে অনেক অ্যাপে, যেই পারমিশন গুলো আদৌ এই অ্যাপগুলোর দরকার নেই, যেগুলো আপনার বসে বসে সে কনস্ট্যান্টলি আপনাকে জেপারডাইজ করার জন্য ইউজ করতে পারে। এটা ছাড়া আমরা যদি ডেটা অ্যাট রেস্ট দেখি, যেটা মোবাইলের ভিতরে বসে থাকে, যেমন আপনার ডেটা ক্যাশ করা অবস্থায় থাকতে পারে, আপনার কি চেইন যদি কোনো কোথাও ইউজ করছেন সেটা ডিক্রিপ্টেড অবস্থায় যদি থেকে থাকে সেটা ইনফরমেশন, আপনার লগ ফাইল যদি কোথাও থেকে থাকে, আপনার অপারেটিং সিস্টেমের ডাটা ক্যাশ অথবা পাসওয়ার্ড যেগুলো আছে সেগুলো অ্যাক্সেসেবল করার জন্য কোনো কিছু যদি থেকে থাকে। সো এই প্রপার জিনিসগুলো, যেই জিনিসগুলো আছে, দিজ আর অল প্রোন টু ভালনারেবিলিটি বা ডাটা ইন মোশন, যেগুলো মোবাইল থেকে যায়, যেমন ওয়াইফাই এর মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে, সেগুলোর এনক্রিপশন কতটা শক্তিশালী, সেটা কি আমাদেরকে ওপেন করে দিচ্ছে নাকি টুয়ার্ডস রোগ অ্যাক্সেস পয়েন্ট। ঠিক আছে, আমাদের এটাকে অনেকে ইউজ করে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করতে পারে, ডিএনএস পয়জনিং করতে পারে, সেশন হাইজ্যাক করতে পারে। সো এই যে এই কাজগুলো রয়েছে, দিজ আর অল পার্ট অফ দ্য ভেক্টরস, যেগুলো একটা সিঙ্গেল অ্যাটাক সারফেসের এগেইনস্টে করা সম্ভব। বিগত 2021 আমাদের আগামীকালকেই 31st, সো বছরের শেষ দিন। এই গত 1 বছরে এনিসা হলো গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাইবার সিকিউরিটি অর্গানাইজেশন। সো ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো রয়েছে সব দেশগুলো মিলে একটি কমন সাইবার সিকিউরিটি অর্গানাইজেশন ফর্ম করেছে, যারা টাইম এন্ড টাইম অনেক রকমের ম্যালওয়্যার বা সাইবার সিকিউরিটি থ্রেটস যদি থেকে থাকে সেগুলো সম্বন্ধে রাষ্ট্র এবং পাশাপাশি প্রাইভেট সেক্টরের যারা যারা আছে অর্গানাইজেশন তাদেরকে কনস্ট্যান্টলি অবগত করছে। তারা বলছে যে প্রতি মাসে 8 থেকে 10% করে সাইবার সিকিউরিটি
ইনসিডেন্ট ইনক্রিজ করছে এভরিডে। এর ভিতরে ম্যালওয়্যার আছে, ম্যালওয়্যারের ট্রেন্ড হলো গিয়ে চলমান অবস্থায় আছে। ওয়েব বেসড অ্যাটাক যেগুলো আছে এটা আস্তে আস্তে বাড়ছে, ওয়েব অ্যাপ্লিকেশন সেন্ট্রিক অ্যাটাক বাড়ছে, ফিশিং বাড়ছে, স্প্যামিং বাড়ছে, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক বাড়ছে দিনে দিনে, র্যানসমওয়্যারের অ্যাটাকস বাড়ছে, বটনেট। এখন আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জোয়ার চলছে, এটার মাধ্যমে বটনেট ইউজ করে অনেকে অ্যাটাক করছে। নট অনলি দ্যাট, আপনারা যদি এখানে দেখেন ইনসাইডার থ্রেট, অনেক সময় অর্গানাইজেশনের ভিতর থেকে অনেকে লিক আউট করে দিচ্ছে। ফিজিক্যাল ম্যানিপুলেশন অনেক সময় হচ্ছে, যেটার মাধ্যমে ডেটা থেফট বা লস হচ্ছে, ডাটা ব্রিচ হচ্ছে, এগুলা ট্রেন্ড বেড়ে যাচ্ছে দিনে দিনে। অনেকের পাসওয়ার্ড চুরি হয়ে যাচ্ছে। আপনারা জানেন আমেরিকান এক্সপ্রেস বা বড় বড় ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলা কার্ড প্ল্যাটফর্মে কিন্তু রিসেন্টলি কিছু কমন ডাটা ব্রিচের ইনফরমেশন বাইরে এসছে। আইডেন্টিটি থেফটের আসছে, যেখানে আপনাকে আমি পার্সনেট করে আরেক জায়গায় ঢুকে যাচ্ছি, অথবা অন্য কেউ যারা আছে সিকিউরিটি ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করে করছে, তারা এটা করছে। নট অনলি দ্যাট, ইনফরমেশন লিকেজ আছে অনেক জায়গায়। সো এই ইনফরমেশন লিকেজ গুলো, যেটা আমরা দেখালাম যে ডাটা ইন মোশন, সেটাকে ইউজ করে অনেকে কাজ করছে, অনেকে এক্সপ্লয়েট বের করছে। এবং এটা ট্রেন্ড এখন কমা শুরু করেছে, কারণ রিসেন্টলি আপনারা জানেন যে আপনার ইসরায়েলের এনএসও গ্রুপের এটা বের হওয়ার পরে এটার এক্সপ্লয়েটের ইস্যুটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড অনেক জাগরণ হচ্ছে। তার জন্য এখন এক্সপ্লয়েটের কিট অ্যাভেলেবিলিটি ওয়ার্ল্ড ওয়াইড আস্তে আস্তে কমে আসছে। এই জিনিসটা আগে অনেক সহজলভ্য ছিল এই জিনিসগুলা, কিন্তু সাইবার এসপিওনেজ দিন দিন বাড়ছে। এটা ট্রেন্ডটা হলো গিয়ে এই যে সব প্রযুক্তি দেখবেন, এই প্রযুক্তিগুলোকে আস্তে আস্তে কিন্তু ওয়েপেনাইজ করা হচ্ছে। সো রাষ্ট্রীয়ভাবে অথবা কিছু ব্যক্তি স্বার্থে এগুলাকে ওয়েপেনাইজ করা হচ্ছে, যেগুলোর মাধ্যমে আপনার সাইবার সিকিউরিটির জন্য একটা থ্রেট তৈরি করা যায়। এবার আমরা আসি এইগুলোর কথা চিন্তা করে, সব ইমার্জিং টেকনোলজি। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2009-এর ইলেকশনের পর এসে ডিজিটাল বাংলাদেশ যে আছে, ডিজিটাল বাংলাদেশের পুরো প্ল্যানটা নিয়ে উনি আমাদের মাননীয় আইসিটি অ্যাডভাইজার সহ দে স্টার্টেড ওয়ার্কিং ইন দিস। এবং ডিজিটাল বাংলাদেশের কারণে বিগত 12 বছরে দেয়ার হ্যাজ বিন আ ম্যাসিভ চেঞ্জ বাংলাদেশের টোটাল আইসিটি ইনফ্রাস্ট্রাকচারে। আপনারা জানেন যে আমাদের 2009-এর আগের বাংলাদেশ, যারা যারা এখনো স্টুডেন্ট আছেন তারা একটু যদি পিছনের দিকে তাকিয়ে দেখেন, বা যারা অ্যাটলিস্ট এখন অ্যাটলিস্ট 30s-এ আছেন, 30s এজে আছেন, তারা জাস্ট 12 বছর আগের কথা চিন্তা করে দেখেন, তখনকার প্রযুক্তির কথা আর এখনকার। এখন কথায় কথায় আমরা অনেক কিছু পাই, বিকাশ পাচ্ছি, ডাচ বাংলা মোবাইল মানি পাচ্ছি, ঠিক আছে, আমরা ফেসবুক কিভাবে করে পাচ্ছি সহজলভ্যভাবে, হোয়াটসঅ্যাপ ইউজ করছি কথায় কথায়। তখনকার সময় হোয়াটসঅ্যাপের কথা চিন্তা করেন, there was nothing like this properly available. Not only that, এই যে প্রযুক্তিগুলো যেগুলো ইউজ হচ্ছে, আপনারা জানেন সবাই এখন কোভিড এর কারণে সুরক্ষা অ্যাপ ইউজ করে সবাই কোভিড এর বুস্টার ডোজ মানে থার্ড রাউন্ড অফ ডোজ শুরু হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। সো ফার্স্ট এন্ড সেকেন্ড রাউন্ডে যারা টিকা দিয়েছে তারা সুরক্ষা অ্যাপ অনেকে ব্যবহার করেছেন, এবং এরকম সরকারের নানাবিধ সার্ভিস এখন কিন্তু ইন্টারনেটে নিয়ে আসা হচ্ছে। সো আমরা কি আদৌ স্কিলড, ইকুইপড এন্ড ডিজিটালি রেডি এই সাইবার থ্রেট গুলোকে মোকাবেলা করার জন্য? আপনি জানেন বাংলাদেশ কিন্তু এখন আস্তে আস্তে অর্থনৈতিক ভাবে এগিয়ে আসছে। আমরা জিডিপি, জিএনপি এই জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় ইন্ডিয়ার সাথে এক পার রয়েছি, which proves যে বাংলাদেশের ইকোনমি কিন্তু এই কোভিড এর ভিতরেও কিন্তু ইজ ইনক্রিজিং ওয়ার্ল্ড। আর যেখানে ওয়ার্ল্ড ওয়াইড যারা যারা আছে, আমেরিকা, ইউরোপের দেশগুলো এবং চায়নার মতো দেশগুলো যেখানে কোভিড এ ভালো রকম আঘাত পেয়েছে তাদের ইকোনমি, আমাদের ইকোনমি কিন্তু উঠে আসছে। সো দিস ইজ আ ওয়েক আপ কল ফর ডিজিটাল বাংলাদেশ। এবং আমরা মনে করি, আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি যেহেতু অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচারের সাথে কাজ করছি অনেক বছর ধরে, আমাদের ন্যাশনাল লেভেলে ইনফ্রাস্ট্রাকচারের কিছু প্রশ্ন আপনাদের সবার কাছে আমি ছুড়ে দিচ্ছি। এখানে আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট ছাড়াও এখানে অনেকে আমাদেরকে যোগ দিয়েছেন। আমাদের আদৌ কি আমাদের অ্যাডিকুয়েটলি ট্রেইনড হিউম্যান রিসোর্স আছে সাইবার সিকিউরিটির এগুলো ট্যাকল দেওয়ার মতো? এটা একটা প্রশ্ন আপনাদের সবার কাছে। দ্বিতীয় প্রশ্ন হলো গিয়ে, আমাদের কি অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার আছে প্রোটেকশন দেওয়ার মতো এই সাইবার সিকিউরিটি যা যা থ্রেট ইস্যুস আছে সেগুলা? নাম্বার 3, যে প্রোটেকশন মেকানিজম গুলো আছে, আমাদের যে ডিফেন্সের মেকানিজম গুলো আছে,
সেগুলা সবগুলাই কি প্রপারলি কনফিগার্ড, এগুলা কি প্রপারলি টেস্টেড, এগুলা কি পিরিয়ডিক্যালি আমরা আপডেট করি? অনেক ব্যাংক আছে, অনেক বেসরকারি সরকারি প্রতিষ্ঠান আছে যেগুলাতে এইসব সিকিউরিটি অ্যাপারেটাস বসানো আছে, কিন্তু এগুলা আমরা কিন্তু রেগুলারলি ডিজাস্টার ড্রিল রান করি না এগুলার। সো উই ডু নট নো ওয়েদার উই আর রেডি, আমরা নিজেরা রেডি আছি নাকি। এবং লাস্টলি যে জিনিসটা হলো গিয়ে, আমাদের পাবলিশড কোন সেট অফ পলিসিস, গাইডলাইন বা এসওপি থাকলেও সেগুলা প্রপারলি ইমপ্লিমেন্ট হচ্ছে নাকি সেগুলা কিন্তু এখনো চেক করা হচ্ছে না। এগুলোর পিছনে নানা রকম কারণ থাকতে পারে, ঠিক আছে। বাট এই জিনিসগুলো আমি যেটা মনে করি যে আমাদের সবার এখন জিজ্ঞেস করা উচিত, এবং পার্টিকুলারলি যুব সমাজের থেকে যারা যারা আজকে আমাদের এখানে আছেন, ঠিক আছে, আপনারাই কিন্তু আগামীর ধারক বাহক। আপনাদেরকে কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে হবে। দেখতে দেখতে কিন্তু 5 থেকে 10টা বছর আপনার পেরিয়ে যাবে। তো আপনি যখন গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার গুলো, আপনি চিন্তা করেন সরকার আমাদেরকে কত কত জায়গায় দিচ্ছে, তার তথ্য প্রযুক্তি বলেন, আমরা নিউক্লিয়ার প্রযুক্তি নিয়ে আসছি সামনে, এনার্জি গ্রিড গুলাকে আস্তে আস্তে অটোমেশন করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। নট অনলি দ্যাট, আমাদের ক্রিটিক্যাল যেসব ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো আস্তে আস্তে এখন কিন্তু অটোমেট হচ্ছে। আমাদের ফাইন্যান্সিয়াল অবকাঠামো বলেন, আমাদের সরকারের ই গভর্নেন্সের যে সেবা আছে, সরকারি কিন্তু ই গভর্নেন্সের শত শত সেবা অনলাইনে এখন এভেইলেবল। তো এই সব কিছুর জন্য আমরা কতটুকু সিকিউর বা সিকিউরিটি মেনটেন করছি। তো এটা হলো গিয়ে জাস্ট কম্পোনেন্ট লেভেলে আপনাদেরকে দেখাচ্ছি। ইউএস হোমল্যান্ড সিকিউরিটি সিআইএস এ যেটা বলা হয় যে সাইবার ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি অ্যালায়েন্সের কম্পোনেন্ট গুলোকে দিয়ে আপনাদেরকে জাস্ট একটা তুলনামূলক চিত্র দিয়ে প্রশ্নটা আমি করলাম। এখন আপনারা যারা আজকে এই প্রেজেন্টেশনটাতে জয়েন, এই সেশনটাতে জয়েন করেছেন, যুবক লেভেলে যারা আছেন, যুবক যুবতী মানে যারা ইয়াং, ঠিক আছে, 18 থেকে 20-এর মধ্যে আছেন, যারা মাত্র এখন স্টুডেন্ট হিসাবে আপনাদের ক্যারিয়ার পাথ চুজ করতেছেন, এটা একটা ধারণা দেওয়ার জন্য যে আইটি লাইনে আমি এক্সপার্ট হতে চাই। সবাইকে জিজ্ঞেস করলে ভাই আমি আইটি এক্সপার্ট হতে চাই, আমি একজন ভালো প্রোগ্রামার হতে চাই, আমি কি হতে, আমি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চাই। আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি যে ভাই আমি কিছু জিনিস শিখতে চাই, আমি জানি না হতে পারবো নাকি না, ঠিক আছে। এবং একজনের সাথে আমাদের তথ্য প্রযুক্তি লাইনের কথা বলছিলাম, উনি তখন দুষ্টামি করে আমাকে, আমার পার্টনার আছে, আমার পার্টনার কাশিফ, আমাদের দুইজনকে বলতেছিল আপনারা হলেন এসএমকেজি, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বলতে পারবো না, কারণ আমরা আমাদের এখনো আমাদের এই 20 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আমরা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বলতে ভয় পাই নিজেদেরকে। আমরা বলি এসএমকেজি, সাবজেক্ট ম্যাটার নলেজেবল গাই, ঠিক আছে। এই একটা সাবজেক্টের উপরে কিছু নলেজ আছে ওটা দিয়ে। কারণ দেখাই, আপনার যদি সাইবার সিকিউরিটি ডোমেনে যান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট আপনি ট্রেনিং, সার্টিফিকেশন, কনফারেন্স, পিয়ার গ্রুপ, সেলফ স্টাডি এগুলোর জন্য আছে। আপনি যদি ফ্রেমওয়ার্ক লাইনে যেতে চান, এনআইএসটি ফ্রেমওয়ার্ক আছে আমেরিকার, আইএসও আইসি এর আছে, কোভিড এর ফ্রেমওয়ার্ক আছে, সেন্স এর ফ্রেমওয়ার্ক আছে। তো কোন ফ্রেমওয়ার্কে আপনি যাবেন, ঠিক আছে, এমআই, টিআরই, এটিটিসি এর ওইটা ফ্রেমওয়ার্ক আছে। সিকিউরিটি আর্কিটেকচারের ভিতরে আপনি ক্রিপ্টোগ্রাফি থেকে শুরু করে নেটওয়ার্ক ডিজাইন, ডাটা প্রোটেকশন, অ্যাক্সেস কন্ট্রোল, ক্লাউড, আইডেন্টিটি ম্যানেজমেন্ট এগুলো রয়েছে। আপনি সিকিউরিটি অপারেশনে যদি যেতে চান, সিকিউরিটি অপারেশনের ভিতরে রিকভারি বলেন, ডিটেকশন, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট, ইনসিডেন্ট রেসপন্স, এই ফিল্ড গুলো আছে। কোন লেভেলে আপনি যাবেন স্পেশালাইজেশনের জন্য? আপনি থ্রেট ইন্টেলিজেন্সে যাবেন, ইন্টারনাল না এক্সটার্নাল থ্রেট ইন্টেলিজেন্স? আপনি জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হয় এখন, কনটেক্সচুয়াল থ্রেট ইন্টেলিজেন্স কিভাবে করে আপনি করবেন? সো দিস আর লাইনস অফ স্পেশালাইজেশন যারা এআই নিয়ে করছেন, সাইবার সিকিউরিটির সাথে এআই নিয়ে, ঠিক আছে। গভর্নেন্সে যদি আসেন, অনেকে অডিটিং প্র্যাকটিসের জন্য যাচ্ছে, অনেকে লজ এন্ড রেগুলেশন নিয়ে কাজ করবেন। সো ল এন্ড রেগুলেশন নিয়ে কাজ করতে হলে ইউ নিড টু নো হাউ দ্য প্ল্যাটফর্ম ওয়ার্কস। নট অনলি দ্যাট, রিস্ক অ্যাসেসমেন্টের ভিতরে দেখেন পেনিট্রেশন টেস্ট আছে, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট আছে, নট অনলি দ্যাট সিকিউরিটি কোড স্ক্যানিং আছে, ঠিক আছে। এতগুলো ডোমেইন অফ স্পেশালাইজেশন আছে। সো আমার প্রথম প্রশ্নটা এর আগের স্লাইডে যেটা ছিল, ডু উই হ্যাভ অ্যাডিকুয়েটলি ট্রেইনড রিসোর্স টু ট্যাকল দিস? এখন কি আপনারা বুঝতে পারছেন যে প্রশ্নটার গভীরত্ব কতটুকু? এইগুলো সাইবার সিকিউরিটিতে জাস্ট কিছু ডোমেইন আমি দেখাচ্ছি, এবং এটা প্রতি বছর এই সিকিউরিটি ডোমেইন গুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবং নতুন যেটা জয়েন হয়েছে হলো কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে কনটেক্সচুয়াল থ্রেট ম্যাপিং হয় সেটা। সিমিলারলি আমি এখানে আরেকটা প্রশ্ন করেছিলাম যে আমাদের পাবলিশ সেট অফ পলিসি, গাইডলাইন বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার যদি থেকে থাকে, সেগুলো আমরা কতটুকু দেখছি বা আমরা নিজেরা কতটুকু পরিমাণ এগুলার ব্যাপারে ওয়াকিবহাল। ধরেন
একটা সিকিউরিটি ফ্রেমওয়ার্ক দেখাচ্ছে MITRE এর ATTC কে, ঠিক আছে? এটাতে দুইটা জিনিস আছে, একটা হলো সিস্টেম সিকিউরিটি কন্ট্রোল আর একটা হলো কম্পোনেন্ট সিকিউরিটি কন্ট্রোল। আপনি চিন্তা করেন কি কি কম্পোনেন্ট সিস্টেম সিকিউরিটি আছে, যেমন ধরেন অ্যাটাক ট্রি আছে, স্ট্রাইক, TRBA আছে, জিরো ট্রাস্ট আছে, টুল চেইন আছে, অপারেটিং সিস্টেম হার্ডেনিং করা যেতে পারে। নট অনলি দ্যাট, আপনার বুটিং, আপনি জানেন সার্ভার বা যে কোনো ডিভাইস বুট করা যায়, তো বুটিং এর সময় অনেক কিছু করা যেতে পারে। নট অনলি দ্যাট, আপনার ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে, সেগুলোর থ্রেট আছে, সেগুলো কিভাবে ম্যানেজ করা হবে, IoT আছে, রাউটার বা সার্ভার এক্সপোজার আছে। তো এই প্রতিটা জিনিসের জন্য কিন্তু সেট অফ প্রিন্সিপালস আছে, ফ্রেমওয়ার্কের আন্ডারে বেশ কিছু গাইডলাইন আছে। আমরা কি এগুলোর ব্যাপারে কতটুকু ওয়াকিবহাল এবং আমরা কতটুকু এগুলো নিয়ে কাজ করছি, আমরা কি ইন্ডিভিজুয়াল লেভেলে করছি, গ্রুপ লেভেলে করছি, রাষ্ট্রীয়ভাবে করছি, না অর্গানাইজেশন লেভেলে করছি। নট অনলি দ্যাট, আমি সেদিন একটা ইন্টারভিউর সময় আমাকে একজন বলছে আমি একজন ডেভঅপস। তো আমি এবং আমার পার্টনার আমরা দুজন মিলে কিছু চুপ করে চিন্তা করলাম যে ডেভঅপস শব্দটা ব্যবহার করলো এখন কি প্রশ্ন করবো, আমরা নিজেও ভয় পেতেছিলাম। তো তাকে বেসিক কিছু প্রশ্ন করার পরে বেচারা যখন অ্যান্সার দিতে পারলো না, যে ঠিক আছে বাবা তুমি ডেভঅপস এর কি কি আছে, হোয়াট আর দ্য স্টেপস দ্যাট আর ডেভঅপস কভারস, সে হয়তো বা মাত্র একটা দুইটা তিনটা বলার পরে তেমন কিছু বলতে পারলো না, ঘুরায় পেঁচায় কিছু বলার চেষ্টা করলো। সো আমরা যে এই লাইনগুলোতে আমরা যে বলছি যে আমরা উই ওয়ার্ক বা উই আর নলেজেবল, আমাদের ডেপথ অফ নলেজও কিন্তু আমাদের মেজার করার ব্যবস্থা করতে হবে, এবং উই নিড টু স্টার্ট ওয়ার্কিং নাও, এই মুহূর্ত থেকে ইফ পসিবল। ঠিক আছে, কম্পোনেন্ট লেভেলে চিন্তা করেন, যে কোনো একটা কম্পোনেন্ট, যে সার্ভার বা রাউটার, এটার কোড লেভেলে বলেন, এটার কোডিং স্ট্যান্ডার্ড যেগুলো আছে, এটার প্যাচ গুলো যে এসে ডাউনলোড করা হয়, আপনারা জানেন সার্ভারের ওএস থাকে, নট অনলি আপনার ল্যাপটপের ওএস আছে, আপনার মোবাইলে অনেক সময় আপনি প্যাচ আপডেট নামাচ্ছেন। ঠিক আছে, এই প্যাচ গুলো কতটুকু সিকিউর রাখবে, ঠিক আছে, আইপি অ্যাড্রেসেস যেগুলো আপনি অ্যাক্সেস করছেন, ঠিক আছে, সেগুলা বলেন। নট অনলি দ্যাট, এই যে অ্যাপ্লিকেশন গুলো আছে, অ্যাপ্লিকেশনের এরর হ্যান্ডলিং থাকে, সেগুলাকে ভালনারেবল করা যায়। তো এই যে এই সব জিনিসগুলো আছে, দিস আর অল ফ্রেমওয়ার্ক এর এক একটা এলিমেন্ট। সো এই জাতীয় এলিমেন্ট লেভেলে আমরা যে কিছুক্ষণ আগে দেখলাম 30টার উপরে ইমার্জিং টেকনোলজি, প্রতিটা টেকনোলজির প্রতিটা সারফেসে একটা করে সিমিলার এলিমেন্টকে অ্যাড্রেস করতে গেলে দিস আর দ্য থিংস দ্যাট উই নিড টু টেক ইনটু অ্যাকাউন্ট। এবং আমি অলমোস্ট শেষের দিকে চলে এসেছি আমার প্রেজেন্টেশনে, আপনাদেরকে একটা ছোট দেখে ধারণা দিব এখানে, সেটা হলো গিয়ে অ্যামাজনের একটা আউটেজ নিয়ে। ঠিক আছে, অ্যামাজন আপনারা জানেন পৃথিবীর সর্ববৃহৎ ক্লাউড সার্ভিস। ওদের কিন্তু বিগত কয়েক মাসে, ঠিক আছে, আপনি যদি সেপ্টেম্বর মাস থেকে হিসাব করে দেখেন, ওদের কিন্তু বেশ কয়েকটা আউটেজ হয়ে গেছে বড় বড়। ঠিক আছে, যার ফলে অ্যামাজন প্রাইম ভিডিও, অ্যালেক্সা, রিং, ফেসবুক, ইভেন হোয়াটসঅ্যাপের মতো সার্ভিসও কিন্তু বাংলাদেশে ডাউন ছিল ঘন্টাখানেক। ঠিক আছে, এবং এই টোটালটা ছিল হলো গিয়ে ডিএনএস এর ভিতরে বেশ কিছু এরর ইস্যুস এসেছে, সেগুলোর জন্য অনেকে বলছে একটা অটোমেটেড অ্যাক্টিভিটি ছিল যেটা ক্যাপাসিটিকে ট্রিগার করাতে নেটওয়ার্কে অনেক আনএক্সপেক্টেড বিহেভিয়ার বেড়ে গেছে এবং ধামাধাম একটার পর একটা নেটওয়ার্ক স্লো হয়ে বন্ধ হয়ে যাওয়া শুরু করেছে। ঠিক আছে, তো এটা ওদের ইন্টারনাল নেটওয়ার্ক থেকে ওদের মেইন অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর নেটওয়ার্ককে এফেক্ট করা শুরু করেছে। তো এই যে রিপারকাসিভ এফেক্ট যেগুলো আছে, সেগুলোর ব্যাপারে জাস্ট থিঙ্ক, আমরা এখন অনেকে অনেক বড় বড় নেটওয়ার্ক মেনটেন করছি। ঠিক আছে, ব্যাংকগুলোর কথা চিন্তা করেন, টেলকো গুলোর কথা চিন্তা করেন, এন্টারপ্রাইজ লেভেল আলহামদুলিল্লাহ আমাদের ভালো ভালো কিছু স্টার্ট আপ আছে বাংলাদেশে, তাদের নিজস্ব অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে যেগুলো দেশের বাইরে হোস্টেড। তো এই যে সার্ভিস গুলো হোস্টেড যেগুলো আছে, আর উই টেকিং অ্যাডিকুয়েট মেজার্স ইন দ্য সিকিউরিটি ল্যান্ডস্কেপ? দ্যাটস মাই কোয়েশ্চেন। আমাদের, আপনারা জানেন যে বাংলাদেশের 16 কোটি মানুষের দেশ, আমাদের প্রায় 2 কোটির মতো ফেসবুক ইউজার আছে। ফেক ইউজারদেরকে বাদ দিলেও যারা আছে তাও 1 কোটি থেকে 1.5 কোটি আমাদের ফেসবুক গ্রাহক আছে। তো আমরা হঠাৎ করে যে কোনো নিউজে আমরা ইনস্ট্যান্টলি কি করি, আমরা উই গেট ল্যাচড ইনটু ইট। এই নিউজেরও কিন্তু ইমপ্লিকেশন থাকে। সো দিস অলসো হ্যাভ অ্যান এফেক্ট অন দ্য সাইবার সিকিউরিটির থ্রেট ল্যান্ডস্কেপ। যে আপনি হঠাৎ করে ভয়ের চোটে দেখা গেল যে বাংলাদেশে এরকম একটা দাঙ্গা ফাসাদ শুরু হয়ে গেছে, ভয়ের চোটে কি হলো, সবাই শেয়ার বিক্রি করা শুরু করে দিল, তাহলে শেয়ার মার্কেটে কি হইতে পারে? বা এরকম একটা ঘটনা হয়েছে, রাস্তা পুরো বন্ধ হয়ে গেল। তো এই যে এইসব জিনিসগুলো যেগুলো আছে,
এভরিথিং অ্যাকচুয়ালি ম্যাটার্স, এন্ড সবকিছুর জন্য কিন্তু আমাদের ল্যান্ডস্কেপে যদি আমরা চিন্তা করি, উই নিড টু স্টার্ট থিঙ্কিং। হয়তোবা কিছু প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন এখানে আছে, বাট ইফ ইউ লুক ইনটু দ্য টেকনোলজিস দ্যাট উই আর স্পিকিং অ্যাবাউট, এইসব টেকনোলজিকে ক্যাটার করতে হলে সিকিউরিটির ব্যাপারে উই নিড টু স্টার্ট টেকিং রাইটফুল অ্যাকশন রাইট নাও। এবং এটার জন্য আমরা যত প্রযুক্তি নিয়ে এখন আমরা কাজ করছি সবগুলোর জন্য কিন্তু আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। পার্টিকুলারলি তরুণ প্রজন্মকে আমি যেটা রিকোয়েস্ট করবো, আপনারা সকলে মিলে সোচ্চার হন, আসুন আমরা সবাই মিলে এগিয়ে আসি। এখানে প্রতিটা মানুষের ইন্ডিভিজুয়াল ইনপুটই কিন্তু বাংলাদেশকে সামনে নিয়ে যেতে পারবে এবং আমাদেরকে একটা ট্রু ডিজিটাল বাংলাদেশ হিসাবে এস্টাবলিশ করতে পারবে সামনের দিনগুলোতে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ সাইদ ভাইয়া। আমি জানি না সবাই কিরকম ভয় পেয়েছে, কিন্তু আমার খুব ভয় করছে যেসব তথ্য এই স্লাইড গুলি থেকে উঠে এসেছে, আমাদের নিশ্চয়ই এখানে আবার নতুন করে ভাবতে হবে। এবং এই আপনার স্লাইডের মাধ্যমে ভাইয়া ইমার্জিং টেকনোলজিস গুলিও আমরা জানতে পারলাম। খুব চমৎকার একটি প্রেজেন্টেশন ছিল। সেই সাথে আমরা সাইবার থ্রেটস, ইউরোপিয়ান ইউনিয়নের দেওয়া যে সাইবার থ্রেটস গুলি আছে সেগুলিও আমরা দেখতে পারলাম। এবং লাস্টলি আপনি যেটা বললেন ভাইয়া আউটেজেস নিয়ে, আমরা লাস্টলি আর্টিকেল 19 এর আরেকটি প্রোগ্রামে এই আউটেজেস নিয়েও আমরা কিছু আলোচনা করেছিলাম। এবং শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপের উপর আমাদের ডিপেন্ড থাকলে হবে না, আমাদের দেশীয় ভাবে ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে যাতে আমরা আমাদের দেশীয় অ্যাপ ইউজ করতে পারি। হোয়াটসঅ্যাপ অফ হয়েছে তো কি হয়েছে, আমাদের দেশীয় কোনো অ্যাপ আছে, সেদিকে আমরা আগাবো। আমাদের সেশনের ঠিক এই মোমেন্টে আমি আমাদের বিজ্ঞ নেক্সট প্যানেলিস্ট তাওহিদুর রহমান ভাইয়া তার কাছে একটু যেতে চাবো। এবং উনি যেহেতু সিনিয়র টেকনিক্যাল স্পেশালিস্ট ডিজিটাল সিকিউরিটি ডিপ্লোমেসি এবং ডিজিটাল সিকিউরিটি এজেন্সি এনসিআইআরটি বিজিডি ইগভ সিআইআরটি, মানে সিআইআরটি বলতে আমরা যেটা জানি কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টাইম, এই সেক্টরটায় উনি আছেন এবং বাংলাদেশ গভর্নমেন্টের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টাইমের একজন সিনিয়র স্পেশালিস্ট। তো ভাইয়ার কাছে আমরা সবাই জানতে চাবো মেইনলি, যেহেতু জননেত্রী শেখ হাসিনা 2021 একটি ডিজিটাল বাংলাদেশ, এবং ডিজিটাল বাংলাদেশে আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের কি কি সাইবার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার আছে, এবং এই সাইবার সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার গুলো কি ভাইয়া আমাদের এই টপ 15 2021-এর টপ 15 সাইবার থ্রেটস এর জন্য কি যথেষ্ট? এই দেশীয় ইনফ্রাস্ট্রাকচার গুলি কি আমরা এই ডিফেন্ড করতে পারবো? আমাদের কি এই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা ভাই একটু জানাবেন। এবং রাষ্ট্রীয়ভাবে যদি আমাদের সাইবার সিকিউরিটি নিয়ে কোথাও কাজ করার কোনো সুযোগ থাকে কিংবা কোথাও যদি আমরা কোনো ইনপুট দিতে পারি, সেই জায়গাগুলো যদি ভাই আমাদেরকে একটু জানাবেন, আমরা খুব উপকৃত হলাম। ধন্যবাদ ভাইয়া। ওকে, তাহিদুর ভাইয়া। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসলে সাইদ ভাই তো সবকিছু বলে দিচ্ছে। আপনি একটু ভয় পাইছেন, আমি অনেক ভয় পেয়েছি। কি অবস্থা? হ্যাঁ, শোনা যাচ্ছে? জি জি জি। জি ভাইয়া শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমি কি কোশ্চেনটা আবার করব? না ভাই, আমি শুনছি। ওকে 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 ওকে। আমি আসলে সাইড ভাইয়ের ওখানে সময় লিখে রাখছিলাম, কয়েকটা কোশ্চেন এমনি আমি লিখে রাখছি। একটা সাইড ভাই বলতেছিলেন আমাদের কি ট্রেন্ড বা স্কিল ম্যান পাওয়ার আছে কিনা। নাই, আন্ডার কনস্ট্রাকশন। আমরা ট্রাই করতেছি, আমরা সাইবার ড্রিলও করার চেষ্টা করতেছি, আমরা সবার জন্য সাইবার ড্রিল ওপেন করে দিচ্ছি, যে যাতে করে কোথায় কোথায় প্রবলেম আছে এটা তারা খুঁজে বের করতে পারে, বুঝতে পারে যে কোথায় কোথায় তাদের সমস্যা আছে। এবং আমরা এই সপ্তাহে একটা রিপোর্ট বোধহয় যাবে বাংলাদেশের থ্রেট ল্যান্ডস্কেপ উইথ হিউম্যান রিসোর্সের যে এডুকেটেড আছে, কোন কোন এরিয়া গুলোতে প্রবলেম গুলো আছে, এটার উপর একটা রিপোর্ট আমরা পাবলিশ করবো। ইনফ্রাস্ট্রাকচার যদি বলেন, হ্যাঁ আমাদের গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার সবারই খুব ভালো আছে, কিন্তু যদি বলেন সিকিউর ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, আমি এখনই আমার প্রেজেন্টেশন শেয়ার করব বাংলাদেশের উপরে, থ্রেট ইন্টেলটা বাংলাদেশের থ্রেট ইন্টেল, কারণ এটাই পাবলিশ হবে কয়েকদিন মধ্যে। তো আমার মনে হয় না। আর যদি বলেন ডিভাইস ইনফেক্টেড ডিভাইস আছে কিনা, সাইদ ভাই দেখাইলই
আর তাছাড়া আমরা কন্টিনিউয়াসলি আমাদের সেন্সর নেটওয়ার্ক গুলো থেকে দেখতে পাই, আমাদের ন্যাশনাল সেন্সর নেটওয়ার্ক আছে, এখান থেকে আমরা ডিভাইস ইনফেক্টেড কিনা, ডিভাইস কি করতেছে এটা দেখতে পাই না, বাট ডিভাইস ইনফেক্টেড কিনা এটা দেখতে পাই, এবং কতটুকু ইনফেক্টেড। লাইক আমি এই মুহূর্তে আমার সিস্টেমের থেকে দেখতে পাচ্ছি যে নিয়ার অ্যাবাউট 1,55,00,000 ডিভাইস, তার মধ্যে মোবাইল আছে, প্যাড আছে, আইপ্যাড আছে, ল্যাপটপ আছে, অথবা এনি ডিজিটাল ডিভাইস দে আর ইনফেক্টেড, এবং নর্মাল জিনিস নর্মালি ইনফেক্টেড, হয়তো বটনেট আছে বা সিএনসি আছে, র্যানসমওয়্যার নতুন আসছে বাংলাদেশে আমরা এটা দেখতেছি, এটার প্রকোপ মনে হয় একটু বাড়ছে, আমরা নিজেরাও জানি না যে আমরা ইনফেক্টেড। আমি মনে হয় এর আগে একবার আইজিএফ আসছিলাম, সাইদ ভাই আর আমি ছিলাম, তো আমরা দুজনেই বলতেছিলাম যে আসলে এখন গ্লোবালি মানুষ দুই রকমের বলে, ছেলে আর মেয়ে বলে না, বলে যে ইনফেক্টেড অর হ্যাকড, যে জানে হ্যাকড আর যে জানে না হ্যাকড, এই দুই রকমই মানুষ। তো আমি যে ইনফেক্টেড আমি জানি না, এর এক প্রকার মানুষ, একটা হচ্ছে যে আই এম ইনফেক্টেড আই নো, এটা হচ্ছে আরেক রকমের মানুষ। আসলে এখন মানুষ দুই রকমের, তো অবস্থা এরকম হয়ে গেছে। কনফিগারেশন যেগুলি আছে ব্যাংক বা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার গুলো, ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আমাদের মাথা ব্যথা, যদি কোনো ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইম্প্যাক্ট করে, সো আমরা টেক কেয়ার করি কন্টিনিউয়াসলি, আমরা তাদেরকে বলতে থাকি যে আপনার এখানে প্রবলেম আছে, আমরা 24/7 মনিটরও করতে থাকি। কিছু কিছু জায়গা আমরা টোটাল ন্যাশনাল সিসার টেক কেয়ার করি, এখন আমাদের 60টা উইং একসাথে 60 পিপল আমরা দেখি, এটা অ্যাডিকুয়েট না, আমাকে পুরো বাংলাদেশ দেখতে হইলে আমার আরো লোকের দরকার, আরো ট্রেন্ড লোকের দরকার আসলে। কারণ হচ্ছে যে ওই যে সাইবার কথাই আমি আবার বলি, ওনারটাই কপি করে বলি, যে আমার এক্সপার্ট অনেক বেশি বাংলাদেশে, সবাই এক্সপার্ট, সো আমার এক্সপার্টের দরকার নেই, আমার ট্রেন দরকার, স্কিল দরকার। এক্সপার্ট পাওয়া যায়, প্রচুর এক্সপার্ট বাংলাদেশে, তো আমার এক্সপার্টের দরকার নেই, আমার এক্সপার্ট পাওয়া দরকার নেই। যারা এখন এখানে অনেক সিনিয়র আছেন, সিনিয়র স্যারও আছেন, একদিন দেখলাম মোস্তফা কামাল স্যার আছেন, আবার অনেক হয়তো ছোটরাও আছেন। আমার মনে হয় এখন হচ্ছে টাইম নিজেকে গড়ে তোলার জন্য, আর এখনই টাইম বাংলাদেশের জন্য কিছু করার জন্য, কারণ একা আমি পারবো না। সাইবার সিকিউরিটি জিনিসটাই হচ্ছে জয়েন্ট এফোর্ট, যদি জয়েন্টলি না হয় তাহলে হবে না। এটা অনেকটা যুদ্ধের মতো, যুদ্ধের সময় যদি ঠিক আছে আমার আর্মি ডিফেন্স আছে, ডিফেন্স সামলাবে, ডিফেন্স একা সামলাতে পারবে না, কারণ হচ্ছে যে এটা তো অনেকটা যুদ্ধের মতো, আমারও আমার কাজ করতে হবে। লাইক কোভিড এর সময় আমি চিন্তা করি গভর্নমেন্টের মাথা ব্যথা আমাকে ইনজেকশন দিয়ে আর সিকিউর রাখার, আমি মুখোশ না পরে বা মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করবো, গভর্নমেন্ট আমাকে দেখে রাখবে যে যাতে করে আমার কোভিড না হয়। এটা তো গভর্নমেন্টের মাথা ব্যথা না, আমাকে তো মাস্কটা পড়তে হবে, গভর্নমেন্ট আপনাকে ভ্যাকসিনটা দিবে, কিন্তু ওই ভ্যাকসিন যেখানে দিবে ওটা রেজিস্ট্রেশন করতে হবে, এবং যে রেজিস্ট্রেশন যে জায়গাটা আছে ওই জায়গায় যেতে হবে, গভর্নমেন্ট আপনাকে বাসায় এসে ইনজেকশন দিবে না, যদি না বেশি অসুবিধা হয়। হয়তো বেশি অসুবিধা হলে আপনি বললে যে আমি অসুস্থ, তখন হয়তো দিবে। সো এই যে জয়েন্ট এফোর্ট, এই জয়েন্ট এফোর্ট না হইলে এখানে সাইবার সিকিউরিটিতে এটা সম্ভব না। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা আউট অফ টাইম ভাইয়া, অলরেডি ইটস 4:28 ভাইয়া। উই আর লুকিং ফর ইউর প্রেজেন্টেশন তাওহিদুর রহমান ভাইয়া, প্লিজ। জি জি। তো আসলে নতুন কিছু নাই, আমি তো সবাই চিনি, আমি তাহিদ, আমি এখন আসলে চিফ ইনফরমেশন সিকিউরিটি হিসেবে আছি, ন্যাশনাল সিসার্ট আমি টেক কেয়ার করতেছি। আমাদের BIGF সার্টাই আসলে ন্যাশনাল সিসার্ট, যেটা এখন ডিজিটাল সিকিউরিটি এজেন্সির আন্ডারে টেকনিক্যাল উইং হিসেবে কাজ করছে। আমি এটারই ন্যাশনাল হেড, আর ডেটা প্রাইভেসি আমার উইং, আমি ডিজিটাল ডিপ্লোমেসি এন্ড ডেটা প্রাইভেসি উইং এর হেড। সো এরকম 7টা যে উইং আছে টোটালটাই আমি হেড। সো আমি আসছি, এইটা আমাদের নতুন ল্যান্ডস্কেপ, যেটা আজকে সন্ধ্যায় পাবলিশ হবে বাংলাদেশের জন্য। সো আমরা থ্রেট ল্যান্ডস্কেপে যেগুলি দেখতে পাই, নর্মালি সবাই জানে থ্রেট কি কি থ্রেট থাকে। সো সাইবার ক্রাইম বা ইনসাইডার থ্রেট, হ্যাকটিভিজম, ন্যাশনাল স্টেট হ্যাকিং, সবগুলা মিলে যে কমন জিনিস থাকে, থ্রেট, এটাকে আমরা থ্রেট বলি। সো এখানে অ্যাডভান্স থ্রেট অ্যাক্টরকে বলা হয়েছে যে টপ থ্রেট সিনারিও কারা, টপ অ্যাটাক ভেক্টর কারা, এবং টপ অ্যাডভাইজারি গ্রুপ কারা। এই অ্যাডভাইজারি গ্রুপ আসলে এখন
দেখা যায় অনেক বাংলাদেশি প্রচুর হ্যাকার আছে, কিছু কিছু হ্যাকার আছে যারা স্ক্রিপ্ট কিডি বলি, জাস্ট কপি পেস্ট করে আচ্ছা পাইছি ওকে হ্যাক। ন্যাশনাল স্টেট, বাংলাদেশ ব্যাংকেরটা বলা হয় যে ন্যাশনাল স্টেট, হয়তো কোরিয়ান হ্যাকার এটা করছে বা আমেরিকান করছে, পাকিস্তানি করছে, সালমান করছে আর কি। লোন উলফ হচ্ছে একাই করে সবকিছু, তো এরকমও কিছু হ্যাকাররা আসছে, বাংলাদেশেও পাওয়া যায়। তো অ্যাটাক ভেক্টর কারা কারা, আমরা এটাতে না যে পরটা কি বাংলাদেশ টপ থ্রেট অ্যাক্টর কি কি আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা সবচেয়ে বেশি দেখতেছি এখন খুব আসছে র্যানসমওয়্যার চলে আসছে, ম্যালওয়্যার, ফিশিং, স্প্যাম, এগুলি কমন ফেনোমেনন। ইনসাইডার থ্রেট রিসেন্টলি একটু বাড়ছে মনে হয়, ইনসাইডার থ্রেট এটা আগেও ছিল এখনো আছে। ওয়েব বেসড অ্যাটাক, সবাই হ্যাকিং শিখে, আমি সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার হচ্ছি, হয়ে যেটা করি আমি ফার্স্ট আমি গভর্নমেন্ট নেটওয়ার্কের উপর একটা হিট করি, দেখি না পারি কিনা। এবার আমি ইউটিউবে দেখছি যে সবচেয়ে ভালো মানে হাত হাত ঠিক করার এরিয়া যেটা বলি আমরা, প্র্যাকটিক্যাল করার জায়গাটা হচ্ছে police.gov.bd। সো প্রায় দেখা যায় যে এখানে আমরা চালাচ্ছি এবং ভিডিও পর্যন্ত আছে যে কিভাবে হ্যাক করতে হয় police.gov.bd। বাট কিপ ইন মাইন্ড দ্যাট ওয়েবসাইট আর বিন মনিটরড বাই পুলিশ অ্যাজ ওয়েল এজ দ্য ন্যাশনাল সিসার। বটনেট, এসপিএনএস খুব বাড়ছে, সাইবার এসপিএনএস। সো এইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল সিস্টেম যেটা আছে, সেন্ট্রাল সিসকের লেটেস্ট যেটা, যে আমরা দেখতেছি আরটিপি, এইটা বাংলাদেশে আমরা দেখতেছি র্যাঙ্ক সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে আরটিপি এইগুলাতে। র্যানসমওয়্যার নতুন জিনিস, প্রত্যেকদিন আসতেছে, প্রচুর গভর্নমেন্ট নেটওয়ার্কের মধ্যে অ্যাটাক হয়েছে, ব্যাংক হয়েছে, এবং এটার দিক দিয়ে আমরা গ্লোবালি যেটা হয়েছে যে আমরা গ্লোবালি দেখা যাচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য এনএসআ থ্রেট ল্যান্ডস্কেপ যেটা, ওটাতে বাংলাদেশ 1.85, মানে আমরা ফার্স্টে আছি ল্যান্ডস্কেপে এখন, যে আমরা টার্গেটেড, এবং টার্গেটেড এরিয়া গুলা হচ্ছে ফিনান্সিয়াল এবং ডিফেন্স যেটা আছে এইসব এরিয়া গুলাতে। র্যানসমওয়্যার কোনগুলো সবচেয়ে বেশি হিট করছে, এটা তার লেটেস্ট 10টা, যার মধ্যে ওয়ানাক্রাই বাংলাদেশে এখনো বহুত নেটওয়ার্কের মধ্যে ওয়ানাক্রাই আছে। ট্রোজান শপ নামে একটা র্যানসমওয়্যার আছে, এটা দেখতেছে, আর বাকিগুলার খুবই নর্মাল বাট আছে, এবং এদের মেইন টার্গেটই ফিনান্সিয়াল অর্গানাইজেশন। আনটিল জানুয়ারি টু নভেম্বর এই কটা র্যানসমওয়্যার আমাদের কাছে আমরা কেসই পাইছি এরকম, যেগুলি আছে জ্যাকলিন, নীর, বারাইনো, রেভিল, কন্টি, লেটেস্ট একটা আসছে, লেটেস্ট আমরা এখনো কাজ করতেছি, যদি সবকিছু হয় কোনো এক প্রেজেন্টেশনে হয়তো দেখানো যাবে। So these are the CNC communication common. অ্যান্ড্রয়েড মোবাইল একটু আগে দেখাইছে সাইড বাই, যে অ্যান্ড্রয়েড মোবাইল দেখেন এখানে গুগল অ্যান্ড্রয়েড মোবাইলের আরেকটা প্রবলেম আছে, সবচেয়ে বেশি ম্যালওয়্যার বা সিএনসি কমিউনিকেশনের আইপি চেক করে দেখা যায় দ্যাট ডিভাইস ইজ এ অ্যান্ড্রয়েড ডিভাইস, হয় অ্যান্ড্রয়েডের ট্যাব আর নাহলে অ্যান্ড্রয়েডের মোবাইল। নিয়ার অ্যাবাউট দিস আর দ্য ইনফেকশন এরিয়া, এখানে ইনফেক্টেড এরিয়া সবচেয়ে বেশি, এবং অ্যাভালেন্স মেইন কাজ ইনফরমেশন নেওয়া, আর কিছু করার নেই। সবচেয়ে বেশি ম্যালওয়্যার আমাদের ফ্যামিলি গুলা হচ্ছে এই কটা আমরা পাইছি এখন পর্যন্ত বাংলাদেশের জন্য। হাফনাম নিয়ে প্রচুর নড়াচড়া হয়েছে, হাফনাম আমাদের বাংলাদেশে অনেক ব্যাংক গুলা টার্গেটেড ছিল। ডু নট নতুন আসছে, কাজ করতেছে তারা, এবং আমরা 2টা জায়গায় পেয়েছি যে ডু নটও নড়াচড়া করতেছে। ডু নটের মেইন টার্গেট ডিফেন্স নেটওয়ার্ক। তো ফিনান্সিয়াল ইনস্টিটিউটের মেইন কোন এরিয়া গুলোতে টার্গেটেড হয়েছে বেশি, এবং দেখা গেছে যে এই হচ্ছে এরিয়া, ওয়েবমেল, ইন্টারনাল নেটওয়ার্ক, ইভেন অনেক লিঙ্ক আছে যেগুলি সোশ্যাল মিডিয়া দিয়েও আসছে, বা ই কমার্স, যে তুমি তোমার এটা 10% অফ যদি তুমি লিঙ্কে ক্লিক করো, বা এরকম জিনিসপত্রই বেশি আসছে। লজিস্টিক আসছে, যে তোমার ডিএচএল একটা মেল আসছে, ক্লিক করো, ট্র্যাক করে দেখো যে এটা তোমার ডিটেলস তো আমি পাঠিয়ে দিচ্ছি। বাংলাদেশে আমরা আনকমন একটা জিনিস দেখতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। বাংলাদেশে প্রচুর ক্রিপ্টোকারেন্সি আছে, এটা গ্লোবালি 2%, বাট আছে। সো অ্যাকর্ডিং টু নভেম্বর টপ 10 স্প্যাম এর মধ্যেও আমরা আছি, আমরা প্রথম 10 জনের মধ্যে আছি। সো দেখা যাচ্ছে যে একদম লাস্টে 7.2 আমাদের গ্লোবাল র্যাঙ্ক স্প্যামে। দিস আর দ্য সিভিস, যে আমরা মাইক্রোসফট ব্যাডপ এগুলোর মধ্যে যে প্রবলেম গুলো পাচ্ছি, 0 ডে টাইপের, এগুলো পাচ্ছিলাম।
সো এগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কাজ করছি। সবচেয়ে বেশি টার্গেটেড হচ্ছে 31% মতো এটা ওয়েব সার্ভার, ওয়েব অ্যাপ সার্ভার, অনেকের অ্যান্ড্রয়েড অ্যাপ আছে। তো অ্যাপ গুলার সাথেও বাইন্ড অবস্থায় আমরা অনেক ম্যালওয়্যার পাইছি বাইন্ডেড করা। দেখা যাচ্ছে কোনো গেম, সবচেয়ে বেশি চলা গেমটার ব্যাক এন্ডে দেখা যাচ্ছে যে কোনো একটা ম্যালওয়্যার কাজ করতেছে। এটা আমাদের সেন্ট্রাল এনওসি থেকে ড্যাশবোর্ডটা নিয়ে। সো এটা টপ হিট গুলা, আজকের হিটটা হচ্ছে এটা। সো এই হচ্ছে আমাদের এখনকার দিনের হিট, যে এই অবস্থায় আছে, যে কেমন হচ্ছে। নম্বর রানসাম খুব ভালো জিনিস। হ্যাঁ, আপনারা দিলে অনেক সময় ডেটা পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, কেউ লিখেছে। বাংলাদেশে আইওটি মনে হয় যে নতুন দেশ, ডিজিটাল বাংলাদেশ, আইওটি নাই, বাট আইওটি রাইজ করছে। বাংলাদেশে অনেকে আছে যারা আইওটি ডিভাইস দিয়ে কাজ করতেছে, বাংলাদেশে আইওটি ডিভাইস অনেক আছে। বাট রিসেন্টলি যেটা হয়েছে, আইওটি ইজ টার্গেটেড। সেপ্টেম্বরে হাইয়েস্ট দেখতে পেয়েছি 981টা এরকম কিছু কিছু আইওটি ডিভাইস গুলাতে, এবং কিছু কিছু জায়গায় দেখা গেছে স্কাডা নেটওয়ার্কের আইওটিতে হিট করতেছে। আমাদের ওয়াটার, গ্যাস, এগুলো সব স্কাডাতে চলে, সবাই হয়তো জানে। আমরা এটা আমাদের সিস্টেমে, এটা আমাদের ট্র্যাকিং সিস্টেম, যেটাকে আমরা বলি তীর, থ্রেট ইন্টেলিজেন্স এন্ড ইনসিডেন্ট রেসপন্স। সো আমরা লোডার রেট নামে নতুন একটা র্যাট দেখতে পাচ্ছিলাম। সো লোডার রেটের মেইন কাজ হচ্ছে, লোডার রেট হচ্ছে সুরক্ষা, যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটাকে ক্লোন করে, দেখতে একই রকম হয়, সবাই এখানে ঢোকার সাথে সাথে তার মোবাইলটা ইনফেক্ট হয় বা পিসি ইনফেক্ট হয়। তো এটা অলরেডি আমরা ক্লিন করেছি। সো এটা এই মুহূর্তে সমস্যা নাই, বাট এটা প্রচুর হিট হয়েছে আমাদের। আমাদের একটা লেটেস্ট রিপোর্টও গেছে কয়েকদিন আগে, যে কয়েক কোটি হিট আসছে এটার জন্য আমাদের সুরক্ষায়। এটা ক্রাইম হয় আন্ডারগ্রাউন্ডে, আমরা আন্ডারগ্রাউন্ডকেও মানে মনিটর করি, ডার্ক ওয়েব গুলাকে। সবচেয়ে মজার জিনিস হচ্ছে প্রাইস গুলা এরকম পাচ্ছি আমরা, যার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে অফিস 365, বাট অল আর স্ক্যাম। তো আর ইমার্জিং টেকনোলজি কোথায় কোথায় অ্যাটাক আসতে পারে, যে এরিয়া গুলাতে হয়তো বাংলাদেশ কাজ করছে? এআই এন্ড মেশিন লার্নিং এ আমরা ট্রাই করতেছি আমাদের পলিসি গুলাতে এগুলাকে ইমপ্লিমেন্ট করার জন্য, অ্যাডাপ্টিভ নেটওয়ার্ক, বিগ ডাটা। কারণ আমাদের ন্যাশনাল এন্টারপ্রাইজ আর্কিটেকচার যেটা, এটা মেইনলি বিগ ডাটা নিয়ে কাজ করে। এআই পলিসি বা স্ট্র্যাটেজি চলে আসছে। ব্লকচেন, আমাদের নিজস্বই উইং আছে গভর্নমেন্টের ব্লকচেন, যেটা গভর্নমেন্ট ফুড প্রকিউরমেন্ট যে সিস্টেমটা, এটা সিস্টেমটা আমাদের ডিপ্লয় করা, আমাদেরই নিজেদেরই বানানো, যেটা ব্লকচেনে করা। সো আমরা এই জায়গায় দেখতেছি গভর্নমেন্টের সবচেয়ে লার্জেস্ট এখন ক্লাউড আছে। সো আমরা ক্লাউড সিকিউরিটি বা ক্লাউড রিস্ক নিয়ে একটু দেখছি, যে এখানে আমাদের কি কি প্রবলেম আসতে পারে। আমরা এই এরিয়াগুলোতে কাজ করতেছি। ক্রিপ্টোগ্রাফি ইনফেকশন, আমরা আমাদের নিজেদের এসএসএল যেটা আছে, ইকেওয়াইসি যেটাকে বলা হয়, এটা ডিপ্লয় করা হয়েছে কয়েকদিন আগে, টেস্ট করাও হয়েছে। আমাদের এখন পর্যন্ত রেজাল্ট হচ্ছে 92 to 93% সাকসেস রেট কেওয়াইসি তে। এবং আমাদের নিজস্ব সিএ আছে, সার্টেরই নিজস্ব সিএ আছে। এখন এই মুহূর্তে আমরা দেখতেছি কোয়ান্টাম কম্পিউটার বা সুপার কম্পিউটার নিয়ে গ্লোবালি খুব নাড়াচাড়া চলতেছে। তো আমাদের একটা চিন্তা আছে, আমরা খুব তাড়াতাড়ি এটা এই জিনিসটাকে আমাদের পলিসি বা কিসের ডকুমেন্টেশনে এন্ট্রি করবো। এখন আমরা কাজ করতেছি। আমার দিন শেষে প্রবলেম একটাই, আমার লোক নাই। আমার স্কিল স্পেশালিস্ট অনেক আছে, এক্সপার্ট অনেক আছে, বাট স্কিলড হিউম্যান রিসোর্স নাই, যেটা আমার দরকার। আমি সবসময় আমাদের দেখা যায় ন্যাশনাল সিসার্চ গুলোতে যখন রিক্রুটমেন্ট হয়, আমি একটা কথাই বলি, ভাই যদি স্কিল হও, ইউ আর মোস্ট ওয়েলকাম, এক্সপার্ট এক্সপার্ট। তো সাইবার ক্রাইমের যে অবজেক্টিভ গুলো থাকে, মেইন অবজেক্টিভ থাকে কস্ট এন্ড প্রফিট, দুই এরিয়ারই আসলে মেইন, আসলে এটার জন্য সিসার্চ কাজ করতেছে এখন এইভাবে, তাদের প্রোভাইডিং অ্যাক্টিভিটি গুলা, এটা নিউ ক্যাপিটাল সিইআরটি, মেইন মিশন সিকিউর বাংলাদেশ, সিকিউর ডিজিটাল বাংলাদেশ। আমাদের 3 রকমের সেক্টরাল সার্ট, ন্যাশনাল সার্ট এবং কর্পোরেট সার্ট এখন পর্যন্ত বসছে কিনা আমি জানি না, বাট আমাদের ডিজিটাল অ্যাক্টিভ মধ্যে আমরা এটাকে ইউনিভার্সিটি সার্ট যেন এইভাবে সেক্টরাল সার্ট হিসেবে কাজ করতে পারে। বাংলাদেশে 2টা সার্ট এখন অ্যাক্টিভ আছে, মানে 3টা আছে, টেলিকমটা, ব্যাংকিং
ফিনান্সিয়ালের জন্য বাংলাদেশ ব্যাংকেরটা, আর আমাদেরটা আছে ন্যাশনাল সার্ভিস পেপার। এছাড়াও ডিফেন্স নিজস্বটা করতেছে, এটা ওপেন করা আছে সেক্টর, সবাই সবারটা করছে। নর্মাল জিনিস তাহলে ইনসিডেন্ট আর ক্রাইসিস, এই দুইটা ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা কাজ আছে। ক্রাইসিস কি আর তাহলে ইনসিডেন্ট কি? নর্মাল ইনসিডেন্ট কি জিনিস? ক্লিয়ার প্যারামিটার, resource problem, these are types of anything happen যেটা নর্মাল না সেটাই ইনসিডেন্ট। আর যখন এই ইনসিডেন্ট গুলো বড় আকার ধারণ করে, যখন ইনসিডেন্টকে ম্যানেজ করা যায় না, তখন ইনসিডেন্ট একটা ক্রাইসিসের চেহারা নেয়, ক্রাইসিস হয়ে যায়। লাইক করোনাকে আমরা ক্রাইসিস বলি, কারণ এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। সিআইএস বেঞ্চমার্কিং, যে যার এরিয়াতে সিআইএস কন্ট্রোল গুলো ফলো করতে পারে তাদের নেটওয়ার্ক সিকিউর করার জন্য আমরা ফলো করি সিআইএস কন্ট্রোল। বাট গভর্নমেন্টের নিজস্ব সিআইএস কন্ট্রোল আছে, যেটাকে গভর্নমেন্ট আমাদের স্টার্টের থেকে আমরাই পাবলিশ করে দিয়েছি, যেটার নাম হচ্ছে গভর্নমেন্ট আইএসএম, GOB-ISM, গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইনফরমেশন সিকিউরিটি ম্যানুয়াল। ওয়েবসাইটে এটা ওপেন করা জন্য যে কেউ এটা দেখে নিতে পারেন। এইগুলো সব কন্ট্রোল গুলোতে আছে। আপনি আপনার ফুল নেটওয়ার্ক ফুল সিস্টেম কি করবেন, ওপেন করা আছে ভার্সন 1। কারো যদি কোথাও যদি আপনার এরপরেও মনে হয় যেখানে আপডেট করা দরকার, উই আর হ্যাপি টু রিসিভ ইউর কমেন্ট, উই উইল আপডেট। আমাদের এসওসি, আমাদের এসওসি আসলে রান করে সেই নর্মাল 100 বছর আগের স্ট্রাকচারে, পিপল, প্রসেস, টেকনোলজি। আমরা এইভাবে রান করি আমাদের এসওসি, ন্যাশনাল এসওসি। মাইটার অ্যাটাক আমি আর নতুন করে না বলি, কারণ সাইডে পুরোটাই পড়েছে আমার মনে হয় এটাকে। সো মাইটার অ্যাটাক আমরা ফলো করি আমাদের এসএসসির জন্য। আর অন্যান্য আমরা আমি এইমাত্র আমি পিং দেখতেছি আমাদের দেশের থেকে, যে আমাদের ম্যালওয়্যার ফ্যামিলি, বাংলাদেশে যতগুলো ম্যালওয়্যার ফ্যামিলি এই পর্যন্ত আমরা পেয়েছি এই বছরের অ্যানুয়াল রিপোর্ট আমরা আজকে রাত্রে আবার পাবলিশ করে দিব। এটাতে ম্যালওয়্যার ফ্যামিলির ফুল স্ট্রাকচার, MD5 হ্যাশ, আইপি অ্যাড্রেস সবকিছু পাবলিশ থাকবে। সো কারো যদি কখনো এটা দরকার পড়ে এটা ইউজ করতে পারে। স্যারের কাছে এই পর্যন্ত 4593টা ইনসিডেন্ট রেজিস্টার হয়েছে এবছর 2021-এ। তার মধ্যে 278টা গভর্নমেন্ট ইনসিডেন্ট ছিল। সবচেয়ে বড় এরিয়া গুলা হচ্ছে 32% দেখা গেছে ইনফরমেশন গ্যাদারিং, 22% vulnerability, 14% ইনফরমেশন অ্যাটাক। দিজাতে হাইয়েস্ট ছিল। এছাড়াও ম্যালেশিয়াস ছিল। ভাইয়া সরি ফর ইন্টারাপশন। প্লিজ ভাইয়া আমাদের বাইরের দেশ থেকেও কিছু গেস্ট আছে, তো উই আর অলরেডি রানিং আউট অফ টাইম। আমরা অলরেডি সেট করেছি, তো প্লিজ শর্টলি একটু র‍্যাপ আপ। ওকে, শিওর। তো এটাই ছিল সব। আমি আমার স্টার্টেড শুভেচ্ছা দিলাম। থ্যাংক ইউ এন্ড হ্যাপি এন্ড হেলদি নিউ ইয়ার ডে আফটার টুমরো। থ্যাংক ইউ সো মাচ তাওহিদুর রহমান ভাইয়া। আমরা খুবই অনেক ছিল। শিওর ভাই, একটু শর্টলি করতে হবে ভাইয়া। হ্যাঁ ওকে। আমি নাজমুল। কোশ্চেন হচ্ছে, ইদানিং খুব সাইবার সিকিউরিটি মেশ শব্দটা শোনা যাচ্ছে, মানে একটু যদি সংক্ষেপে একটু যদি বলতেন। সাইবার সিকিউরিটি ম্যাচ কি আমার কোনো আইডিয়া নেই, সো আমি বলতে পারছি না। কারণ হচ্ছে আমি যেটাই বলবো দেখা যাবে এটা ভুল হবে, তো আমি কোনো কমেন্ট করছি না, চাই না। আমাদের সাইড ভাই কিছু বলবেন? ওকে 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 আমরা মেশ বলতে আপনি আসলে মানে আপনি কি মানে কোনো পেরিমিটার, মানে ডিফেন্সের পেরিমিটার বা এইসব কোনো কিছু নিয়ে কি কথা বলছেন? মানে আমি একটুখানি জানতে চাচ্ছি। না, মানে আমি এই সাইবার সিকিউরিটি মেশ শব্দটা মানে নেটে ইদানিং মানে খেয়াল করলাম আর কি, মানে আমি এটার জন্য কোশ্চেন করছি, মানে সংক্ষেপে একটু জানতে চাচ্ছি। মানে বেসিক্যালি যেটা উনি জানতে চাচ্ছে, সাইবার সিকিউরিটি ম্যাচটা আসলে যখন হ্যাকাররা তার নতুন জিরো ডে এক্সপ্লয়েট তৈরি করে বা এটাকে নিয়ে আসে, তো দ্যাট আর সাইবার সিকিউরিটি ম্যাশ। এখন উনি ওইটা ওইভাবে হয়তো জানতে চাচ্ছেন। হ্যাঁ, সাইবার সিকিউরিটি ম্যাশ নিয়ে আমি এই জন্য বলতেছিলাম না, কারণ আমাদের উইংটা এটা নতুন, আমরা এখনো কাজ শুরু করিনি। বাট
এই ম্যাচটা আসলে এটাই জিরো ডে এক্সপ্লয়েট যখন ডিক্লেয়ার করা জিরো হয় ডে টুলগুলো দিয়ে জিরো ওকে ডে ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমরা একদম লাস্টের দিকে চলে আসছি আমাদের সেশনের। উই আর একদম I want to ask a question. I'm so sorry, Tanzilul Haq, yes, please, shortly. We are looking forward to you. Hello, ladies and gentlemen and honorable guests. Assalamu alaikum. My name is Tanzilul Haq and I'm gonna ask a question. That is, what is the role of internet to create a digital Bangladesh? তহিদুর ভাইয়া, কোশ্চেনটা যদি আপনি হ্যালো। Thank you, Tanzilul Haq. The main role is continuously and communication, mainly continuously data network and giving the full support to work in the data network. As government is working and giving the full support, our honorable Prime Minister and honorable State Minister, they are giving us the full support to making the digital Bangladesh, giving us all type of support, not also the data communication network work, but also the funding, the infrastructure, the area, everywhere they are helping us a lot. Thank you, sir, for Okay, giving my Tanzilul, answer. thank you for your question. Okay. সো থ্যাংক ইউ সো মাচ তহিদুর রহমান ভাইয়া এবং সাইফ রহমান ভাইয়া, এত ইনফরমেটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা উঠে এসেছে আমাদের এই সেশন থেকে। আমরা অ্যাটাক টাইপ, বাংলাদেশের ট্র্যাকিং, বাংলাদেশের ম্যালওয়্যার, ক্রাইমওয়্যার, এগুলি সব ব্যাপারে জানতে পারলাম এবং অন্যান্য দিক থেকে ইউরোপিয়ান ইউনিয়নের সাইবার থ্রেটস গুলি এবং ইমার্জিং টেকনোলজি গুলি কিনে জানতে পারলাম। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং বিআইজিএফ আন্তরিকভাবে ধন্যবাদ এত সুন্দর একটি সেশন আয়োজন করার জন্য। আমি এখন মোহাম্মদ আব্দুল হক অনু ভাইকে রিকোয়েস্ট করব পরের সেশনটি মডারেট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ ফয়সাল আহমেদ ভুবন, মেম্বার সেক্রেটারি ইয়ুথ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম বাংলাদেশ, চমৎকারভাবে সঞ্চালন করার জন্য সেশনটি। Now we are start our session number 4 today, Internet Governance Prospect and Fellowship Opportunity. This is our foreign guest already connected with us, Mr. Sridip, Secretary Asia Pacific School on Internet Governance and founder Learn Internet Governance Nepal from Nepal. Sridip, can you hear me? Yes, Anubhai, I can hear you loud and clear. Thank you, Sridip. Thank you very much. Our another guest is from Sri Lanka, Mr. Mahi, Media Secretary to Govern Central Province, Sri Lanka. Mahi, can you hear me? Oh, okay. Mahi already may be connected right now. Another our distinguished panelist from Indonesia, Rila, fellow Asia Pacific School on Internet Governance for 2021. Rila, can you hear me? Yes. Oh, okay. Good to see you, Rila. And my another distinguished panelist, Raja Ram, Professor, Department of Computer Science and Engineering, SBM College of Engineer and Technology, Tamil Nadu, India. Rajaram, can you hear me? Rajaram? Okay, maybe he will connect it with us. Sridip, can we start our session right now? Yes, sure. Can we have the presentation? Yeah, Basha, can you show Sridip presentation? ভাইয়া শারিয়ার ভাই দেখাচ্ছেন, প্লিজ শারিয়ার ভাই। Shariar bhai, can you hear me? Yes. Okay, please show Shariar bhai, please show Sridip presentation.
This session is very important, is internet governance prospect and fellowship opportunity. Our audience, this is very important session, and how we are catch up the fellowship and opportunity. Please enjoy Sridip's paper and presentation. So first of all, I'd like to welcome you all to this session. You know, as we all know, as we have all gone through what internet governance is. So basically, you know, the internet governance prospect and fellowship opportunities basically deals with people who want to do something with their knowledge and skills. So first thing that I want to explain to you audience is the meaning of internet governance. Why am I trying to explain to you the meaning of internet governance? Because internet governance itself is a very simple topic. Can we have the presentation? The presentation is not up. Okay, Sridip, just give me a time. Maybe our technical problem right now. Riyadh, maybe Yes. start. Okay. Now we are seeing. So can we have the first slide? So, so as you guys have started the Internet Governance Forum of Bangladesh, and you guys have you know, gone through a lot of, second slide please. You might have gone through the definition of what internet governance is, but to simplify it all, I've just short-termed a definition here. Internet governance is a value-based public policy process that focuses on bottoms-up approach of multi-stakeholderism practice, creating a better opportunity for collaboration, communication, and cooperation. So you guys might have noticed the words that I've, the second slide, please. Yeah, the words that I've highlighted with the red, there is a specific meaning why I have you know, highlighted that. Internet governance is a value-based, you know, it's a value-based public policy process. So so that is the main core theme of what internet governance is all about. Can we have the third slide? Okay. So in realistic approach, you know, we do have a lot of definition, but reality is our internet ecosystem works just like the picture that is there. It's everything is packed there. Everything is there. All the stakeholders are there. All the communication happens in an open way, and it's so confusing. It's so you know, it's all there. So what we have to do is we have to find out a way, a better way in communication, a better way in collaboration, a better way in you know, cooperation. So this is the main theme, main idea of what internet governance is all about. Can we have the next slide here? Internet governance and its prospect. As we said in the first slide, internet governance is a value-based approach with multi-stakeholder approach within it. So when we say multi-stakeholder approach, there is always the concept of inclusion. So this is the main prospect of internet governance. You know, like when we talk about inclusion, it is all about the unheard voices, the unheard stakeholders, the unheard. You know, it majorly focuses on bringing in the people who are not there. And it is all about the bottoms-up approach. That is the reason why it is called the bottoms-up approach, so that it targets the people at grassroots level, right? So yeah, can we have the fourth slide, please? Fourth slide, yeah. So so whenever we talk about inclusion, we talk about bringing in new people, and whenever inclusion is there, as soon as inclusion is there, then we talk about representation. When there is representation, then we talk about the diversity. And this is the prospect of internet governance, because internet is developed with a certain you know, frame that, you know, it is developed by few of the developed nations, but we, you know, the people have made it more popular. That is the reason why there is a need for information. There is a need for the better value system that is currently required. So now we will be talking about the fellowship. Can we have the next slide? Yes.
So now we will be talking about the different internet fellowships and what are the opportunities and challenges that are available. Currently in the internet ecosystem, there are a lot of internet fellowships, and when the internet fellowships are open, there is a lot of information that is available, which is very hard to process. If you are applying for the fellowship, then first you have to be very focused and very work on the information that is available, and then process it to build your profile. Then see, you have to check whether you are eligible or not, or you have to check the different criteria that are there. You have to fulfill that. A lot of the time, the challenges that are there in the fellowship are, communication, clarity in application process, language barrier, wrong information, and lack of evidence. So when we talk about communication, if there is anything that you have a problem in the fellowship application process, then what you have to do is there is always an email address that is there. You can always communicate, right? So you can communicate back to them saying what your confusion is. And always, whenever you're filling out any of the fellowship forms, what you have to do is you have to provide the links. I mean to say, if you have done an outreach, if you have written a blog, that is moreover of a valuable asset than you writing something like, I went to this event doing this, that. No, if you have a link, put the link in. That way, it increases your profile credibility, and that's how you create an evidence and you create an engagement. So that is very important. You have to be visible. You have to create an engagement in the application process as well. So now, things to be considered when you are doing an application process. So things that are supposed to be considered is always read the guidelines or the FAQ. Whenever you are applying, just go through the FAQs and guidelines, because that helps you. That helps you give the information, about what you have to do and what you don't have to do. So a lot of the times we make mistakes which are not needed. So that is what you want to avoid. While fulfilling always be alert and focused. Don't write random stuff when you are filling an application process. Application must be clear about your goals and objective. You have to be very clear about your goals and objective and how the application, what the application is all about, what the fellowship is all about. If the fellowship is related with ICANN, then you would probably want to relate your application process to the work that you have done or the blog that you have written about DNS or something like cybersecurity or something like that, so that it kind of like aligns. Engagement and contribution should be well documented during and after the event. Why this? Because a lot of the times what happens is the community is very small. A lot of the people from the community keep a watch. I mean to say they are the same people who are there in ICANN, ISOC, in different communities, in IGF. So people keep a watch about who is doing what. And a lot of the times you being visible with sharing information in your community or even at your grassroots level, at your, basic thing that you do, can give a certain level of creative, visibility. So that is very important from applicant's point of view, that you become very visible when you are applying, when you are in the process, and when you are done. When you are done, I mean to say, if you are in successfully complete your application process also, please try to engage with the social media hashtags, with the community that you are there, because there are a lot of social media groups and things are there. So now can we have the next slide? So, okay, so fellowship approach. Now, this is very important. When we talk about fellowship approach, there is a value-based and scientific process. All the fellowships are based, are value-based. I mean to say they have certain criteria where it is you are given marks, points. So you have to be very specific. When you are giving examples, when you are when you are fulfilling your application process, information and communication. This is very important. As I said earlier, if you have any problems, please do communicate back.
process and condition driven. The application process is always process and condition driven. There are various conditions that are mentioned in the FAQs, in the application, the first information that comes in, published information. So you always have to be very specific, result and focus oriented. This is something because when you are applying, or when you are filing an application, you always have to be very result and outcome focused, because that is what the overall application process is all about. Because from an application point of view, or from an evaluator point of view, we want a certain person to come in to learn and to go back and to give their knowledge back to the community. So that is a very result oriented process. So that's where, if you aligned your application in such a way, then you are most probably to get the fellowship. And always remember, a fellowship program is not a travel program. It is not just a travel program. It is a travel program, but make sure that you always put a point that you do that. You do that magic that you will learn, and you will go back to your community and share that information, so that a lot of people will get benefit. And that is the magic about the whole process, that you wanna do that thing, that result oriented and focused. So evaluation based system, as I've already mentioned, it is more of a very evaluation based, like scientific process, where all the application goes through a certain system. So it is like that. Accountability and transparency, these are very important when you are filling. Always give the real information. Always be very transparent about the information that you provide. Don't provide false information. Fact based, always have facts. I mean to say, like if there is anything that you have done, put an evidence to it, so that it is more of a recognized, and it is evaluated in a proper way. Sustainable, as I said earlier, result based and things like that. So it is moreover about how you are gonna be, you are gonna apply. Then the process, the evaluation process goes on, and then there comes a time when you have to be visible. I mean to say, you completed a program, then what next? What next? You have to show your sustainability. I mean to say, in terms of what you are going to do with the knowledge that you have, because ultimately you are selected out of hundreds, not just a few. You are selected out of hundreds, right? So you have to be very focused in terms of how you are going to cater that knowledge to the community, back to the community. So that is very important. And apart from being this, personally, I would like to share something like this, that like always document your information, your things that you do, because it is very easy these days. It's very easy with social media, with technology. TikTok is there. If anything, it's just your mind. Go to a school, talk about something that you have learned from the program fellowship, and share it with them, and then record it and put it somewhere. So that can be enacted by others, as well as it further helps you, right? So visibility is very important, and it's fellowships are more community driven processes, where you have to engage. I mean to say, not just at your community level, but at the the organization community level as well. So you have to maintain that as well. So it is very important for a participant who wants to apply for all these fellowships to build. It's like building a block. Like, I mean to say, you got the fellowship, so this you build a block right here. Now what next is, you have to work on your image. You have to work, create that visibility within that community, showing that, okay, you are doing an outreach, you are working within the community, and that way you build small blocks, and you have to be very visible. I mean to say, with social media,
it's very comfortable, it's very easy these days, and before event, after event, and even post event also, there are a lot of things that you can do, and it is all about engaging and creating that that certain process. So can we have the next slide? Okay, so now let's talk about the internet fellowships that are available. So right now, I think there are, ICANN fellowship is there, IGF fellowship is there, EPNIC fellowship is there, APSIC fellowship is there, Internet Society fellowship, APASA, that's a funding, APR-IGF fellowship is there. So, all these fellowships. So you might have applied in few of these. I mean to say, in ICANN fellowships, a lot of the people try to apply. So that's like more of a technical fellowships, right? IGF fellowship is something more related with newcomers. It's more about leadership thing, about internet governance, and APNIC is also a little bit technical, and they target new, young, fresh bloods. So you have to understand these things about what they want. Can we have the slides? Somebody, yeah. So these things have to be understood, and it has to be aligned in such a way that it is moreover managed. Can we have the next slide? I can't see the slide. Yeah. So, okay, so here are some of the resources that I have created, and there are different other forums where you can engage as well. So you have to join to all these forums that are available in the internet, and these resources are there. So you just by learning, or just by joining one program, it is not enough, because as dynamic as the internet is, right, you have to be very smart. And when you come from a developing nation, or more of a lower economy, I mean to say, from countries like ours, we have better work to do. I mean to say, we are the ones who represent, and we are the ones who create the legacy. I mean to say, not just we can't be just there in the events. We have to create, we have to give opportunity for newcomers as well. So even you guys are part of my legacy, because I'm talking to you here. So you also have to do this. So this is very important, right? So this has to go in a chain. And about and one thing that I have to say about internet governance is such a simple topic, and it's such complicated in many ways. The thing you have to understand is the values. The values of internet governance has to be, the clarity has to be 100%. Once you have that clarity of what internet governance values are, then no matter what, nothing can distract you from anything. So please understand, it is very simple and easy process with all these fellowship processes. You just have to be very focused, very clear about the values of their organization and how you're going to present yourself, because they want you to they want you as a potential candidate. So that is the reason. So I think by saying this, my presentation is over. Can we have the next slide? Yes. So the questions, I would love to answer your questions. Please give me your questions. Thank you very much, Srideep. Such a wonderful presentation. Really appreciate every time you supported Bangladesh IGF. Really, we are glad to feel honored your presence here. Thank you very much, Srideep from Nepal. Audience, have you any question? Please hand raise your. Hello, Srideep. This is Saida from Bangladesh. Okay, hi, Saida. Hi, I'm just waited from morning that I can join your session and hear from you. I don't have any question. Just want to say thank you for the APSIC 2021 event. It was a great session, and I want to appreciate APSIC full committee that in this COVID situation they have organized a very effective and well organized event, a physical event. So thank you so much, and I would like to request all of the participants who are joined here
to please apply for the fellowship, get knowledge from the why they want to give us the fellowship program and what is their motive to from us. And after getting the fellowship program, our fellowship event, joining the fellowship event, please do something for your community. Thank you. Yeah, Saida. Yeah, thank you. Thank you for that comment. And this is the thing, you know, for us, whoever have represented or whoever have got this fellowship, we have a certain level of responsibility. I mean to say, as I said, it is not a travel event. You know, as soon as you get the fellowship, then you have a certain responsibility to go back to your community and share the knowledge, information that you have. So that is very important, and Shaida brought that as well. So it is very important, and I think, you know, Asia needs leaders. Asia needs leaders from all of our region. I mean to say, you know, like Asia cannot just be represented by China. Asia cannot be represented by India. Asia cannot just be represented by Pakistan, Nepal. It has to be represented by all, disrespect to whatever our geographic sizes are. You know, it is, because every country have their own culture, have their own jurisdiction, have their own practice. So that is what is very important, what makes Asia very important in terms of internet governance, because the values are the same, right? The values are the same, but the difference is the culture. The difference is the different you know, values that we practice in our local forms, in our local region. So that has to come up, and it has to be shared in the larger platform, so that, you know, so that we can learn from each other. That is what we are lacking today. Asia is going to be the biggest economy, that is for sure. And in terms of you know, in terms of the next billion as well, the next billion is going to come from Asia and Africa. It's not going to come from developed nation, let me tell you. I mean to say, from the other region. It is going to come from Asia, and it is going to come from Africa. So we have to prepare ourselves. We have to, from Bangladesh, you know, Bangladesh IGF, you know, thank you, Anu Bhai, and everyone who has like done so much good work. We are always there to support you, because we want representation, we want inclusion. That is the reason why I mentioned that word inclusion. You know, represent. When inclusion happens, you know, you, Saida, you were part of the inclusion. Now you have to represent, and then we will create a diversity. So that is very important. Definitely. That is the reason why I mentioned that. And we have to understand this, because multi-stakeholder is a bottoms-up approach. That means from lower down, not from the above, but it is from the lower down. Thank you very much, Sridip. Now we are going to our another panelist, Miss Rila from Indonesia. Rila, can you hear me? Yes, I can. Maybe later, because you know, there's a prayer, you know, azan. Yeah. So Azan, I think, yeah. Okay. After azan, you After azan, share yeah. your activities. Okay. Yes. Okay. Yeah, Now I'm you can going to hear our that. another panelist, Dr. Rajaram, Professor, Department of Computer Science, SBM College and Engineering, Tamil Nadu, India. Rajaram, hi, this is my friend. Hi, hello, friend. how are you? I'm fine. Yeah, Thank you very much for your presence here, and we are really grateful to you, you giving your quality time. So please welcome and say a few words, Mr. Rajaram. Good afternoon to everyone. This is Dr. Rajaram. I'm basic in academic professor in computer science and engineering department. We are focusing about in internet governance perspective and fellowship opportunity. There are a lot of fellowships opportunity will be there on our internet globally, not like only for in the some of the streams. I have to say about both of the streams. We know about the APC, School of Internet Governance, and the regional sticks. I mean, School of Internet Governance, Bangladesh have the regional school, and the same Pakistan, PK, or India, same like that. In each and every continent, we have the nearly 78 to 79 schools. So we have to opt for that all things.
One more chance, you are the people are under 30. You can apply for the youth IGF. The youth IGF also one of the form we can develop the quality of the leaders and as well as the secretaries, as well as we can make it for the really good people to administration level and the policy development level also. And one is other APTLD. APTLD is also one of the technical policy development in is Asia Pacific level in the technological is happens twice in a year. There's also the opportunity to so can attend or apply for the fellowship. And another one is APNIC. APNIC has a lot of programs. It's a level we have to going for the 55, 56 level of programs. And the regional NOG. NOG means network operators group. Suppose BDNOC is one of the biggest group in our regional level in Asia Pacific, South Asian countries level. Bangladesh network operators group conducting for the last ethnic meeting in Dhaka. I think so. Correct, Anu? And I hope so. Yeah, correct. Yeah. One more thing. IGF global IGF every year we have to take it for any one of the part of the country. It also giving for a lot of fellowships, and the APC will be guiding to support for getting the fellowship in a global IGF internet from. And one more thing, APRGF IGF is the Asia Pacific regional level internet forum. It happen every year in the Asia Pacific level. Each and every part, likely last 5 years, we are the people we will be getting a lot of fellowships in there. And one more thing is in academic cooperation, now they will be taking for IETF, Internet Engineering Task Force, is one of the technical forms, technical things we can develop protocols and RFC, some of the technical background people are some things wanted to know, wanted to learn. There are also fellowships also, they will be available, lot of fellowships also. They every year they're not limited to attending for they are not limited to giving the fellowship for IETF. IETF will be maximum now is coming together for tie-up or cooperation with academic also, universities or some level of part like regional research centers, and something they will be given funding for developing their network ability or RFC and some of the protocols. It should be there. So it's we can use it for the academic level IETF. And one more thing we have to ISHAC. Indian society, they will be every year they will be launching some of the events. And that is hackathon. Some of the things will be happen the netplathon. This will be the some of the events will be for giving below 8 years or studying graduates or undergraduates in any one of the stream like computers, not to negligence, any stream they will be giving to opportunity to getting a lot of fellowships from hackathon. And one more thing, they totally suppose what are fellowships you are getting me asking means I am previously alumni of a lot of things, APC and some of things in academically I took even. Whatever I have to apply for in ethnic form, ethnic media, you have to get it for the background they will be seeking for technically. Some of the icon or APC, IBRGF or APRGF, IGF or any SIC event, they will be thinking for that. All the people will be not only technically, all the people, multi-stakeholders, they will be thinking. It will be they expect it to. Our outcome of the program, outcome of the experience should be coming for only. They will be involving, they will be serving to their knowledge to community. That's why all our preparation given for the maximum fellowship or fellowship getting person. Suppose I will be telling them more things. Suppose you can ask any question, feel free to ask anything technically also, no problem. Thank you very much, Professor Rajaram from Tamil Nadu, India. We are really appreciate and valuable speech for your side. Our another panelist is right with us right now. Yeah. Rila, can you hear me? Yes, I can hear you. Okay, please go ahead and show your presentation. I already sent my presentation to Riyadh. Yeah. Riyadh, তুমি কি পাইছো প্রেজেন্টেশনটা?
না আমি দেখতেছি ভাই প্লিজ হ্যাঁ একটু শেয়ার করো Okay, so I would like to say thank you very much for the time given to me, and also because just 2 weeks ago I joined APSIC 2021, so the fights of the Negombo Sri Lanka still here, and that was tremendously unforgettable moment. So okay, the presentation already. Riyad will share or I share the ভাইয়া ভাইয়া আমি তো সেশন ইমেলও পাইলাম না ভাইয়া Okay, Rila, can you share with your computer? Oh, okay. Najmul, co-host করে দাও ওকে Rila, please introduce yourself and please explain, share with your experience. Recently, you fellow complete your APC. Okay. So it's my PowerPoint already, right? So Okay. my name is Rila Gusalas Misra. I'm from Indonesia, and I'm APC Fellow 2021 and 2020. So actually, it's my Internet Governance Fellowship journey. So in my point of view as a fellow from some internet governance events, by involving in the world of internet governance, it's not only contributing to the society, country, globally, we can also develop ourselves and our skills. For example, when I start participating in APNIC 46, when I studied in university, I learned a lot from the workshop, the organizer, and other fellows. And then I remember also when I joined APR-IGF forum in 2019, discussing about artificial intelligence and how important it is to learn artificial intelligence because it can help economy and industry sectors more convenience in advertising and analyzing the data. So it motivated me to learn the AI until I can work in artificial intelligence company in Japan. So there's a lot of progress because of the Internet Governance Fellowship itself. And even in APSIC 2020, its online edition last year, it's motivated me to make an even greater impact and contributions as the internet leader in the futures. Because I know that he who has powers governs. So we cannot deny this part because this is one of the efforts from policymaker, and also we have to raise our voices to be involved in this mutual policy. That's why I really take a try to, and I'm very inspired to think ahead and try to be part of the policies and regulations. Therefore, in 2021, I joined and accepted as part of government stakeholders, especially as analyst and young policymaker in the Ministry of Communications and Information Technology of the Republic of Indonesia. And my role is crucial in addressing and following up on public concerns on internet technology. Besides that, the Internet Governance Fellowships and event will expand our network, and it's very possible for participants and fellows to work together and collaborate on future projects. Some of my contributions. So when you would like to apply the fellowships, there's a lot of like post actions. You have to do that. So maybe in my point of view, I, from the just a listener in the community, I'm just, just for a passive participant to the active participant. So I was a speaker in last year IGF and also APR-IGF. And then I also contribute to my community, even in university, in my workplace, and also now in government to make a greater impact in my society. And then I also published a book, my experience in APR-IGF last year. So that's why as a fellow, you have to, you have to apply on or realize your possessions. So that's why I do some contributions that makes me more develop myself also.
And then what can you bring when applying for fellowship? So basically your community, your stakeholder, or and of course the things that you work on in your country, and then yourself, of course, and the issue, the problem, the solutions, and your real informations, and also the idea and policy that maybe you would like to other stakeholders should know about this. So that's why you have to at the same time you have to bring everything needed to develop and improve better use of the internet. So at the same time, don't forget, you can learn from online courses provided by the Internet Society Online and Inform course, and also APNIC Academy. There's so many courses or topics like internet actors and stakeholder groupings, internet policy principles, internet infrastructure, standards, protocols, and system. And this is my experience in APSIC 2021. So we have like a session, so of course, and then it is a really, the social engagement really high in APSIC 2021. Even the hashtag APSIC 2021 was a trending in Sri Lanka 2 weeks ago. So it's really, if you would like to in internet governance session, you have to spread the information, you have to spread the useful of the internet governance sessions and events. And this is the fellows and also organizer of APSIC 2021. So thank you very much. It's a really great and insightful sessions, and I hope that you can join the next internet governance events. And also, when you are in internet governance event, you have to be interactive. So, for example, like as a fellow, we can share our concern, our knowledge to others. So it's like get knowledge from each other. And also we bonding, and even I make a friendship from the fellowship, because I would like to make future collaborations with other fellows or participants, and it's really fruitful sessions for me. And that's all for me. So overall, if you want to start and participate in internet governance event, this as like Bangladesh Internet Governance Forum is the great and good start, and you can search the information of others internet governance events, and you can apply it and be focused. And then don't forget internet governance prospects. It's really makes us learn more perspective and translating altruistic motivations into meaningful changes for better service, and for me in policy making to the community and society. And of course, this multi-stakeholder forum help us exchange ideas from many points of view in the workshop or in the conference. So it enables the resolutions of problems that arise in society or in the world, like for example, the digital divide, enforce connectivity expansions, digital literacy, mental health, emerging technology, and others. So I hope there are more and more new people join and involve in internet governance, and also apply the internet governance fellowship. So everyone from every stakeholder, from the unseen to be seen. So that's all from me. I hope that it will be useful for you that who would like to apply for the next fellowships and for the next internet governance events. Thank you so much. Thank you, Riala. Right now, our outside is Azad is going on. Yeah. There's so many noise you feel. Bhaiya. Ji. Have you any question, our audience? Please say something. And our panelists, distinguished panelists and speaker,
ready to question and answer. Maybe Shaila is hand raised. Shaila, please go ahead. Hello. Hello. Anuji, can you hear me? Yes. Anu bhai. Please go ahead. Okay, I have a question. I can see from our participants there is Govindji is here and Samiranda was also here, and now Srideep bhai is also here. So I just have one question regarding the fellowship selection, because most of us who are heavily involved with this community, in different selection community, we have some kind of contribution like Onu bhai and some others. So I have a question that is going through in my mind for some time now, but I don't know if anybody have considered about it. So I thought it would be a good idea to bring it over here. During the selection of any fellow, as Srideep bhai was saying that they consider the people just who do the selection, they consider that how much involvement of that participant, of that applicant has with his or her community, and also how much he or she is involved with it. So and also he or she, only that person can be involved if he or she resides in that current country from where she or he applying it. I'm applying from Bangladesh. So if my current resident is in Canada, then how am I going to contribute to my country? Because most of my time I'm living in Canada, but I'm representing Bangladesh and applying. What during my application, I'm mentioning that Bangladesh is my home country. So in that scenario, the fellowship community, if they consider that fellow and gives fellowship to that fellow, then after attending the fellowship, that he or she might have less opportunity or less intention to disseminate his or her knowledge with the community. I don't know, I can if I have explained it correctly, but this is my one question to Srideep. Yes, thank you, Shaila, for bringing this issue. I mean to say, as I mentioned, a lot of the times, we try to avoid these kind of situation. I think we try to get in the real people from the grassroots level. We try to avoid the situations that you have mentioned, that if somebody is, representing another country, which they are not staying, or they are just there or living. I mean to say, by born they are different country, and by living they are different country. In such situation, I think it is more of a situation where it cannot be, a lot of the times it cannot be differentiated from the fellowship point of view, because in a lot of the fellowship terms, it is not mentioned the exact address or things like that. We come to know about such things only when the tickets are issued, right? So when the tickets are, then we come to know, okay, this guy is he is living there, or this is, because a lot of the times we try to discourage these kind of people, because a lot of the privileged people, internet governance is not about privileged people. Let me be very clear with you. It's the bottoms up approach. Even let me share the whole idea of what goes behind the fellowship team. Right, not just in APSIG or APRIGF or any other thing. What we do is basically, I have been an evaluator for a lot of these internet communities, so I'm sharing my experience, personal experience. We do not do all these selection on the basis of merit. Merit is the first standard. The merit is there, then we kind of work into our priorities. What are the priorities? I mean to say, okay, gender first. We try to see gender, because in a lot of these countries, communication is a barrier.
So if you are not able to write, that doesn't mean you are not qualified, right? So we try to see the priorities, and we try to get people who are credible, who are at grassroots level, and we try to get them in, right? But a lot of the times, due to lack of information, as I said, a lot of things goes around, because the fellowship window is a small time frame. So within that small time frame, when the information written there, we have to evaluate the people on the basis of that. So there has been few instances where few people have come up, such cases as you mentioned, but we try to avoid that. But actually, in reality, we try to focus on the values of internet governance when we are selecting fellows. That, if we are selecting 4 people from Nepal, we try to select 4 people from Pakistan, 4 people from Bangladesh, 4 people from Maldives, or whatever. And if there are least representative countries like maybe Cambodia or Vietnam or even other countries, we try to prioritize that, because those are the people who we have to reach, and those are the people whose voices have to be brought on the table. So that is a major priority. And as you mentioned, things do happen at times, and since the window is very small, and we try to avoid. And if these kind of cases are there, then certainly the fellowship committee kind of takes certain decisions on the basis of that. But regardless of whatever has happened, we try to focus on priorities, and we try to bring in the grassroots level people who understanding the priorities. I mean to say, we prioritize gender, right? We prioritize gender. We want more women participation especially in all these internet event fellowships, right? So we prioritize that, and from other countries as well that has not been represented. That is the reason why, in the second slide, I mentioned about inclusion, about diversity, representation, because without inclusion, there is not going to be representation, and without representation, there are not going to be diversity. And, and if we just keep on bringing in people on the basis of merit, then it would not be diverse. It would just be a community of certain speaking or certain only focused country. So that is the basic point, that we prioritize on internet governance is a value-based system that prioritizes on various other priorities that are there, and that is the way we do it. Yeah, thank you, Shaheen. Thank you, Srideep. Thank you, Shaila. Now I'm going to our another distinguished panelist is joined with us and connected with us from Sri Lanka, Mahi. Mahi, can you hear me? Yeah, I think I'm audible to you all. Yeah, audible. Please welcome Mahi, and for inviting me for this discussion. First of all, fellowships are these. Yeah. Srideep, myself, Anu, Nyanara, we were fellows once a time. On that time we met. We have worked together, we have learned together, we had shared our fun times together. Even 2 weeks before, we met again with Rila and few others. So this is fellowship. Why I like these fellowships are, it is more fun at the moment. What we can say, we can share our culture, we can share our knowledge, we can share our thoughts, we can share our opinions. This is what we can do. And also, we can explore a few things, especially regarding the subject that we are trying to understand, especially internet governance, or otherwise we can understand the local presences. Now people came to Sri Lanka, now they know about Sri Lanka, they know how internet governance happening in Sri Lanka, how it is going on, what are the politics behind. So this is what we like to be a fellow. What we are getting as a fellow is this kind of knowledge and sharing and this friendship and this bond. So as a fellow, I'm having these kind of thoughts, that what I'm getting like that I mentioned. Then after, why fellowships are given by organizations like APSIC, why IGF giving some fellowship? We have to think of that. They are giving, their main idea is on that is to maintain the multi-stakeholderism and also the openness and inclusiveness, accessibleness, and
the transparency they have to maintain as their major values in these IG events. So because of that, they have to have fellows, people from various organizations, various countries, various ages, various opinions that they have, various job profiles they have. They have to collect these people. That's why they are giving these fellowships to every people. So these fellowships need to be used in a way to support the whole internet ecosystem. If we use this fellowship to just as a travel fellowship, then the fellowship, the value of the fellowship won't go beyond that moment. And that's why in 2013, we met at Indonesia, Srideep and me, and we are continuing our friendship as well as the others. So on the way that we are collecting people, we are collecting knowledge, we are gaining our activities together. So they are supporting. This is peer learning. Sometimes our fellows helping us to learn about something that we don't know, and something they show us opinion where that we haven't even think of, and sometimes our country has not been experienced such opinions. So those kind of things that can be gained by the fellowships, and fellowships are vital because it is given to only very few who apply. So to win a fellowship, what you have to do is engagement, as what Srideep always telling to every new people. Engage with the community, engage with the organizations, engage. So this is what we need to do. If you are a good fellow, then what you have to do, you have to support the organization back and support the society that you are in. Otherwise, the value, the cost, the time that being used for your fellowship will be in vain, and it is unfortunate for someone who can be beneficial to the society may not be selected. So if you are trying to apply for a fellowship, check whether you are going to support the organization, support the initiative, support the society, then only apply. Thank you. That's my point, Anubai, as everyone says. I think. Thank you very much, Mahi. Hello, Mr. Mr. Anu. Oh, hi, Govind, Dr. Govind Hi. from India. Hi, good to see you. Long time. Please yes, say. Long time. We had a long friendship. From Yeah. Yes. So we just concluded our EPISIG in 15th of December. I just want to take this fellowship issue. Of course. I think Govind, please introduce yourself also. Oh, hello. I am Dr. Govind. I was the vice chair of the EPISIG program committee, and vice chair in the executive committee, and in INSEG and India IGF and all, which recently held in India. Long time I was involved with the internet governance for last 20 years. Maybe my first ICANN meeting was 2003 Montreal. So if I take that, it's a long journey which I undertook from the 2003 to 2021. So the cut short, the whole thing is participation, the engagement, the understanding the issues of the local community in your country, and how can you connect with the program structure, program content with your own country's problems. That is what I have seen, whether in National Internet Exchange of India, .in, IDNs, and NIR, National Internet Registry. All these things I was gaining information, gaining knowledge, and then we developed in the country. We established these organizations by participation in the various IGFs, ICANN, and many forums, because I had to bring back the knowledge from the global forums to your own country. So that I have seen that that's an excellent opportunity given by even the APC guys. On there were 14 sessions and 24 speakers, and each session was quite involved this time because it was a face-to-face and some remote speakers, whether it is social media governance, whether it is access, gender, or it is a digital economy. So I gathered all in fact problems and all issues
pertaining to this part of the Asia Pacific, whether it is Sri Lanka, whether it is Bangladesh, Pakistan, India, because South Asia's participation was much more in this time than, the rest of the Asia kind of thing. So, but nevertheless, we would like to see that participation goes on well in the next APC also. And if we consider doing it some part of the Asia Pacific, say Laos or Vietnam, then we will try to add people from that region more, because obviously the people from this part of the South Asia would not be able to reach there because of the other constraints. So that way we are thinking of a new model of participation, fellowship development, and that these should change dynamically. As Anu, you know that, how to bring this dynamism in the internet governance, schools, whether it is forums or APR IGF. And, I'm just very wonderful to see the young participants in Bangladesh understanding whether it is cybersecurity. I was listening to 3-4 sessions today. It was very, very interesting and very elaborate on the cybersecurity issues and what is internet governance issues and all those kind of things. So overall, I find Bangladesh IGF is doing excellent job, and under Anu, your leadership and other things. Thank you very much. Thank you, Dr. Govind. We are lucky your presence here, and we are grateful to you, Vice Chair APC, from Dr. Govind. Thank you very much joining with us. Our audience, any question for our distinguished panelists or speakers? Have you any question? Are ready to our panelist and speaker to give the answer? Please hand raise here. Already we're passing 15 minutes past. So, okay, I think Najmul, can you give your question? Najmul, can you hear me? I'm here. Please go ahead. Thanks from BDC to all the participants. As the coordinator, I would like to thanks FSIC Rila, FSIC fellow Rila from BDC. That's it. And thanks all participants, especially Dr. Gavin, Rajaram, Mahin, and Srideep from BDC. Thank you. Okay, Najmul, can you have you any question? Now here. Okay. Our audience, have you any question? Please hand raise. Okay. Today our last session is happening right now, and today our closing time. This session is internet governance prospect and fellowship opportunity. I think this is very important session we are doing happening. I really appreciate from Nepal, Srideep all time we joining with us and use your knowledge and share your knowledge. Really grateful to you, Srideep. Our distinguished another panelist, Rila, she's from Indonesia. Thank you very much. You're joining with us. Our distinguished panelist, another Mr. Rajaram, Professor, Department of Computer Science, SBM College of Engineering and Technology, Tamil Nadu, India. Really appreciate and give your quality time with us. Thank you very much. And another our panelist, distinguished panelist, Mahi, Media Secretary to Governor Central Province Sri Lanka, Chairperson IGF Sri Lanka. Thank you very much, Mahi, joining with us. And last, we are really lucky to Vice Chair APC, Dr. Govind joined with us. Thank you very much, Dr. Govind. So now is the closing time. Happy New Year, everyone. One after day after tomorrow is Happy New Year is coming.
So everyone is happy New Year. Tomorrow our session is face to face. Is our SIGDA venue. Available Bangladeshi people, please joining with us. Thank you very much, everyone. Stay safe, and we are overcome our COVID situation. Thank you very much. Yeah, thank you. Thank you. Thank you, Mr.